আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই আইটিপলি চুয়েট স্টুডেন্ট ব্যাচ কর্তৃক আয়োজিত আইটিপলি রেস প্রো ফেজ 2 ট্র্যাক 3 এর প্রথম ওয়ার্কশপে। ট্র্যাক 3 এর মোট 4টি ওয়ার্কশপের মধ্যে আজকের প্রথম ওয়ার্কশপে আলোচ্য বিষয় ইমার্জিং টেকনোলজিস এআর এন্ড ভিআর। আজকের ওয়ার্কশপে অ্যাঙ্কর হিসেবে আমি আছি ফারদিন শাহ আজমি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 21 ব্যাচ চুয়েট। আজকের আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ জাহেদ মুরাদ সানি, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ আরকানসাস, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ইএসসি ইউএ লিটল রক। আজকের ওয়ার্কশপে আমরা তাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকের সেশনটির মাধ্যমে আমরা শিক্ষা, স্বাস্থ্য, ইঞ্জিনিয়ারিং এ এআর এবং ভিআর এর গুরুত্ব ও প্রভাব সম্পর্কে জানতে পারবো। আশা করি আমরা সবাই একসঙ্গে আজকের এই ইনফরমেটিভ সেশনটি উপভোগ করার জন্য প্রস্তুত। এই মুহূর্তে সানি ভাইকে অনুরোধ করব ওয়ার্কশপটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, সবাই কি আমাকে দেখতে পাচ্ছো? জি ভাই। আচ্ছা, তো কেমন আছো সবাই? আশা আলহামদুলিল্লাহ করি ভালো ভাই, ভালো আপনি আছো। কেমন আছেন? আছি ভালো। তো এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। এন্ড থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রোডাকশন। সো আমি সবার আগে আমার নিজের পরিচয়টা দিই। হ্যাঁ, তোমরা হয়তো বা সবাই জানো আমি চুয়েটেরই তোমাদেরই একজন বড় ভাই। আমি 2013 ব্যাচ আর কি। 2018-19-এর দিকে আমি হ্যাঁ, 2018-19-এর দিকে আমি হচ্ছে যে গ্রাজুয়েশন করি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে। পরবর্তীতে আমি আহ, ওয়ালটনে জয়েন করি 2020 সালে। এরপরে প্রায় 2 বছর 1.5 বছর পরে আমি হচ্ছে যে ইউএসএ তে আসি আর কি। তো এখানে আমার ওয়াইফও আছে। আহ, সে ডিফারেন্ট স্টেটে। তো সে পিএইচডি করছে আর আমি মাস্টার্স করছি। হোপফুলি আমিও পিএইচডি তে কনভার্ট হয়ে যাব। সো আই এম দ্য লাস্ট সেমিস্টার অফ মাই মাস্টার্স। তো মোটামুটি অলমোস্ট ফিনিশ আর কি। তো আমি মাস্টার্স করছি কম্পিউটার সায়েন্সে, হুইচ ইজ ডিফারেন্ট থিং। সবাই হয়তো বা চিন্তা করে যে না, আমি ইলেকট্রিক্যালে পড়েছি, আমাকে ইলেকট্রিক্যালি পড়তে হবে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে যে তোমাকে কতটুকু এফোর্ট দিতে হবে না দিতে হবে, এসব কিছু জিনিস আছে যার কারণে হচ্ছে যে জিনিসটা একটু পথটা একটু কঠিন হয়ে যায় আর কি। বাট এনিওয়েজ, it all worked out for me, so hope it will work out for you as well. তো আমি আসলে আজকে তোমাদেরকে বলবো ভার্চুয়াল রিয়ালিটিতে কি আছে কি নেই। এবং তোমরা যারা ইন্টারেস্টেড, তোমরা বিশেষ করে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা, অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অবশ্যই ওয়েলকাম। এবং এমন না যে এটা শুধু কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সীমাবদ্ধ। এখানে আহ, আরো কিছু কি বলবো, আরো কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো হয়তো বা তোমরা কল্পনাও করবে না। যেমন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে ভার্চুয়াল রিয়ালিটিতে স্টিল ওই প্ল্যাটফর্মে আছে আর কি। পরবর্তীতে তুমি যদি আরো দেখবে, আহ, যেমন আমি কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর যারা আছে ভার্জিনিয়াতে একটা ইউনিভার্সিটি আছে ভার্জিনিয়াতে। সো ভার্জিনিয়াটাকে আমি দেখেছি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে ভার্চুয়াল রিয়ালিটিতে কাজ করে এমন স্টুডেন্টরা গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তারা ডিগ্রি নিচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে, বাট তারা কাজ করছে ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে। সো ইটস অল লাইক, অবশ্যই যেহেতু তোমরা বুঝতেই পারছো ভার্চুয়াল রিয়ালিটি, সো ভার্চুয়ালি ইউল বি ইন রিয়ালিটি ইন শর্ট। সো বিভিন্ন কিছু যেগুলো রিয়েলে তোমাদের জন্য একটু কঠিনতর হয়ে যায়, মূলত ভিজুয়ালাইজেশন ব্যাপারটা, তোমরা এখানে ভার্চুয়াল রিয়ালিটিতে জিনিসটা আনতে পারো। সো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার প্রেজেন্টেশন স্লাইডটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি অল্প কিছু প্রেজেন্টেশন তোমাদের জন্য, তোমাদের যাতে সুবিধা হয় এই জন্য তৈরি করেছি। দেখা যাক তোমাদের কেমন মনে হয় আর কি এসব বিষয়ে। হুম।
ওকে। তো থ্যাংক ইউ আবার আইচিপুলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমিও চাই আসলে বাংলাদেশের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে এখনো হচ্ছে যে খুব একটা মাতামাতি নেই। এটার অনেক কারণ আছে, তোমরা এই এই স্লাইড বা আমার এই প্রেজেন্টেশন দেখলে বুঝতে পাবে। সো ওয়েলকাম এভরিওয়ান। সো আই মোহাম্মদ জাহিদ মুরাদ সানি ফ্রম ফ্রম ইমার্জিং অ্যানালিটিক্স সেন্টার, যেখানে আমি কাজ করি অ্যাজ এ গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফ্রম ইউনিভার্সিটি অফ আরকানসা লিটল রক। সো আমার আজকের প্রেজেন্টেশনটা হবে তোমরা কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি রিসার্চ করতে পারো, ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি ধরনের কাজ হয়, মোটামুটি একটা আইডিয়া, এবং ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে কেরিয়ার ওয়াইজ, এবং রিসার্চ ওয়াইজ তোমাদের কি কি স্কিল ডেভেলপ করা প্রয়োজন তোমরা যদি ভার্চুয়াল রিয়েলিটিতে রিসার্চ করতে চাও। সো সবার প্রথম আমি বলবো ভার্চুয়াল রিয়েলিটি কি জিনিস। তো আমি কাইন্ড অফ, এটা যদিও ফেস টু ফেস একটা ওয়ার্কশপ না, ফেস টু ফেস ওয়ার্কশপ হলে আরো ভালো হতো, বাট আমি এখানে থাকার কারণে আসলে তোমাদের সাথে ফেস টু ফেস ইন্টারেক্টিভ একটা সেশন করলে আরো ভালো হতো, বাট এখানে যদি ইন্টারেকশনের সুযোগ খুবই কম, তবুও তোমাদের যদি কারো কিছু বলার ইচ্ছে হয়, জিজ্ঞেস করার ইচ্ছে হয়, ইভেন ইন দ্য মিডল অফ ইউনো প্রেজেন্টেশন, আর আমি সুযোগ দিব প্রেজেন্টেশনের শেষে তোমরা আমাকে আহ, জিজ্ঞাসা করতে পারো আমাকে, তোমরা নোট নিয়ে রাখতে পারো যে এই নম্বর স্লাইডে তোমরা হচ্ছে যে তোমাদের কিছু কোয়েশ্চেন জেগেছে, দেন হচ্ছে আমাকে ওই নম্বর স্লাইড ধরে আমাকে কোয়েশ্চেন করতে পারো। তো হোয়াট ইজ ভার্চুয়াল রিয়ালিটি? সো যদি আমরা খুবই বই পুস্তকের মাধ্যমে যাই, তাহলে ভার্চুয়াল রিয়ালিটি ইজ এ সিমুলেটেড ইমার্সিভ এক্সপেরিয়েন্স দ্যাট ক্যান রিপ্লিকেট অর ক্রিয়েট এন্টায়ারলি নিউ এনভায়রনমেন্টস। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকে আমরা ধারণা করি যে ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা জিনিস যে রিয়েল কোনো কিছুকে ভার্চুয়ালি ভিজুয়ালাইজ করাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলি। ব্যাপারটা অনেকটা এমন না। সবসময় যে রিয়েলিটিতে যা আছে তাই আমরা ভার্চুয়ালি দেখতে চাই, ব্যাপারটা এমন না। রিয়েলিটিতে নেই এমন জিনিস আমরা ভার্চুয়ালি দেখতে চাই। যেমন মনে করো, সাপোজ আমি এডুকেশনের দিক থেকেই বলি। আমার পার্সোনালি আমি কেমিস্ট্রি অনেক ভয় করি, বলতে পারো এক এক পর্যায়ে ঘৃণা করি। না, নট, সরি, সরি টু সে ইট ইজ রং ওয়ার্ডস, মানে আমার কেমিস্ট্রি কখনোই ভালো লাগে না, আই ডোন্ট নো ওয়াই। রিসেন্টলি আমরা একটা প্রজেক্টে কাজ করছি যেখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড কিংবা কেমিক্যাল যে ইন্টারাকশন আছে, তারপর হচ্ছে রিয়াকশন আছে, এই রিয়াকশন গুলোকে আমরা হচ্ছে যে ভার্চুয়াল রিয়ালিটিতে দেখার চেষ্টা করছি। যেখানে হচ্ছে আমরা ভার্চুয়ালি অবজেক্ট ক্রিয়েট করে ওখানে বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা ওই রিয়াকশন গুলোকে ম্যানিপুলেট করতে পারবো। যেমন একটা ক্যাটালিস্ট দিব, দেন ওটা হবে, রিয়াকশনটা হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু এই ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি অ্যাটমিক লেভেলে, যেটা আমরা সচরাচর দেখতে পাই না, হয়তো বা সেই জন্যই আমার ভালো লাগে না। ফিজিক্স আমার ভালো লাগে কারণ অলমোস্ট ফিজিক্সে সবকিছুই দেখা যায় এবং ইউ ক্যান সি দ্য রেজাল্ট রাইট অ্যাওয়ে। তো এটা আমার আমার একান্ত ব্যক্তিগত মতামত। যাই হোক, এখানে ভার্চুয়াল রিয়েলিটিতে কি কনসেপ্ট গুলো কি কি? ইমার্শন। তুমি ইমার্শন বলতে, তুমি যখন ভার্চুয়াল রিয়েলিটি একটি ডিভাইস আহ পড়বে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ, আহ এটা হচ্ছে যে একটা এইচএমডি, এটা অকুলাস কোয়েস্ট 3। তো এবং তুমি কোন একটা অ্যাপ্লিকেশন বা কোন একটা কিছুতে তুমি যখন এন্টার করবে, তখন লিটারালি তুমি ফিল করবে যারা, যাদের হচ্ছে যে আহ, কিছু কিছু সমস্যার কথা আছে এখানে, যেমন সাইবার সিকনেস বা বিভিন্ন ধরনের সিকনেস যাদের মধ্যে কাজ করে, বাট ইউজুয়ালি এটা করে না আমাদের মধ্যে, যারা হচ্ছে যে একটু ভিডিও গেমস রিলেটেড কাজ কারবার করে। এটা 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 একটা এভিডেন্ট একটা ব্যাপার। কিন্তু যাদের মধ্যে এই জিনিসটা নেই, তারা, তাদের মধ্যে কিছু সাইবার সিকনেস কাজ করে। যাই হোক, এই সাইবার সিকনেস কাজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি অ্যাকচুয়ালি থেমে আছো, বাট ভার্চুয়াল রিয়েলিটি তুমি একটা ডিফারেন্ট জিনিস দেখছো, তুমি জিনিসটাকে ফিল করছো। দ্যাট মিনস ইউ ফিল প্রেজেন্স ইন দ্যাট এট দ্যাট প্লেস। তার মানে তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা জগতে নিয়ে যাচ্ছে যেখানে তোমার পারিপার্শ্বিকের সাথে
পুরোটাই একটা ভিন্ন জিনিস তোমার চোখের সামনে আছে, বাট তুমি অ্যাকচুয়ালি তোমার রুমে বসে আছো, বাট তুমি দেখছো ভিন্ন কিছু। এই জিনিসটাই অ্যাকচুয়ালি বলছে ইমার্শন। তুমি ওখানে ঢুকে আছো, বাট তুমি অ্যাকচুয়ালি ওখানে নেই। তো ইমার্শন আর ইমার্স দুইটা ভিন্ন জিনিস, আমি এই জন্য ইমার্শনকে আলাদা করে বললাম আর কি। আর ইন্টারঅ্যাক্টিভিটি, একটু আগে তোমাদেরকে আমি যে কেমিস্ট্রির যে উদাহরণটা দিয়েছি, যে তুমি ওখানে বিভিন্ন অ্যাটমের যে রিয়েকশন ঘটছে, ওখানে তুমি ইন্টারাক্ট করতে পারছো। ইন্টারাক্ট করতে পারা মানে হচ্ছে তুমি ওই ওখানে যে ধরনের অবজেক্ট, আমরা অবজেক্ট বলি, ওখানে যে অবজেক্ট গুলো আছে, যেমন মনে করো তুমি একটা হাতুড়ি নিয়ে আছো, এটা ইটসেলফ একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে তুমি ধরতে পারছো, এটাকে ছোট বড় করতে পারছো, বিভিন্ন ধরনের অ্যাকশন করতে পারছো তার ওই অবজেক্টের উপরে, এটাকে বলে ইন্টারঅ্যাক্টিভ। তো এটা ইন্টারঅ্যাক্টিভিটি ভার্চুয়াল রিয়েলিটির একটা কি কনসেপ্ট। তো এই দুটো হচ্ছে মূলত কি কনসেপ্ট। এবং তুমি ইন্টারাকশন বা ইন্টারঅ্যাক্টিভিটি কি দিয়ে করবে, তোমার টুলস কি, এবং তুমি যে ইমার্জড হবে কোথায় হবে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তোমার ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন কম্পোনেন্ট ক্রিয়েট হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, যেখানে আমরা এটাকে সিন বলি। যাই হোক, এই দুইটা কি কনসেপ্ট তোমাদের মাথায় রাখলে আপাতত চলবে। তো আমি জানি না তোমরা এখন কে কোন লেভেলে আছো, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অর থার্ড ইয়ারে বিভিন্ন লেভেলে থাকতে পারো, বাট আমি এমন ভাবে রাখার চেষ্টা করেছি যাতে প্রতিটা লেভেলের স্টুডেন্টরাই যাতে এই জিনিসটাতে আনন্দ পায় এবং বুঝতে পারে আর কি। ভার্চুয়াল রিয়েলিটি কেন ইম্পর্টেন্ট, এটা হয়তো বা অনেকেই জিজ্ঞেস করতে পারে যে আসলে ভার্চুয়াল রিয়েলিটিতে কি হবে। আমরা ইনফ্যাক্ট আমরা যখন এসেছি, আমি যখন এসেছি পড়াশোনা করেছি ভার্চুয়াল রিয়েলিটিতে, উম তখন আমি চিন্তা করেছি আসলে ভার্চুয়াল রিয়েলিটির কাজ কি শুধু কি ভিডিও গেম খেলা। আহ আসলে ভিডিও গেম খেলতে সবচেয়ে বেশি মজা লাগে ভার্চুয়াল রিয়েলিটিতে। ইট ফিল সো রিয়েল। আমি জানি না কয়জন তোমার ট্রাই করেছো না করেছো, বাট যদি করে থাকো এটা তোমরা অলরেডি জানো আর কি। তো ভার্চুয়াল রিয়েলিটি তো ভার্চুয়াল রিয়েলিটিতে হচ্ছে তোমার কিছু কমন ব্যাপার আছে, যেগুলো হচ্ছে তুমি কমন সেক্টর আছে যেখানে অলরেডি এটা ফ্লারিশড একটা টেকনোলজি, বাট আরো বিভিন্ন জায়গায় যাওয়া যায়। অনেস্টলি বলতে ভার্চুয়াল রিয়েলিটির অনেক চ্যালেঞ্জেস আছে এখনো স্টিল। এটা মার্কেট পাবলিকেশন বা এসবের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জেস আছে, বাট উই আর গোয়িং দেয়ার আই থিঙ্ক। দেখো, কয়েকটা সেক্টর আছে, যেমন ভিডিও গেমিং, এটা সবাই জানো অলরেডি। হেলথ কেয়ার, এটা হয়তো বা অনেকে জানো অনেকে জানো না। হেলথ কেয়ারে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটিতে কাজ করে এটা আমি একটু পরেই বলবো। দেন হচ্ছে এডুকেশন, দেন অবভিয়াসলি রিসার্চ, হোয়াট আই এম ডুইং রাইট নাও। কিন্তু কারেন্ট ট্রেন্ডটা কি আসলে ভার্চুয়াল রিয়েলিটিতে করে মানুষ কি করছে মোস্টলি, এবং ট্রেন্ডটা কি? সো ফার্স্ট অফ অল, কারেন্ট ট্রেন্ড হচ্ছে মেটাভার্স ডেভেলপমেন্ট। এটা মেটাভার্স ডেভেলপমেন্ট, ইটস নট অনলি ফ্রম ফেসবুক। মেটাভার্স ডেভেলপমেন্ট, এক্সকিউজ মি, সবাই করছে। যেমন মেটা, ইটস যেমন ফেসবুক বা মেটা থেকে মেটা। আর হচ্ছে যে এইচটিসির একটা মেটাভার্স আছে। বিভিন্ন কোম্পানি তাদের ওন মেটাভার্স আছে, যেটা অ্যাকচুয়ালি একটা অলমোস্ট সোশ্যাল প্ল্যাটফর্মের মতোই, বাট ইউ উইল বি ইমার্সড ইন দ্যাট প্লেস। তো সবাই কি রেডি প্লেয়ার ওয়ান গেমটা দেখেছো? হাত তুললেই হবে, আমি ওখানে একটা হাত তোলার অপশন আছে, তোমরা সবাই জানো। হাত তুললেই হবে, দেখি কয়জন দেখেছো তোমরা। কেউ দেখোনি? আচ্ছা, কেউ হাত তুলছে না। আমার মনে হয় কেউ দেখোনি। আচ্ছা, খুবই অবাক করা একটা বিষয়, রেডি প্লেয়ার ওয়ান মুভিটা দেখোনি। এখন এই রেডি প্লেয়ার ওয়ান মুভিটার মধ্যে যেটা দেখিয়েছে, অ্যাকচুয়ালি ওরা একটা মেটাভার্সের মধ্যে আছে। আহ, এবং ওরা বিভিন্ন প্লেয়ারদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কথা বলছে, বিভিন্ন ধরনের কাজ করছে। ইভেন ওখানে ভিডিও গেম খেলছে অথবা খেলাধুলা করছে, ইভেন বিজনেস করছে। এবং ইন দি এন্ড ওখানে এমন একটা গিফটের কথা, অ্যাওয়ার্ডের কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে যে যেটা পেলে ওরা অনেক $1 মিলিয়ন ইন রিয়েল ওয়ার্ল্ড পাবে আর কি। তো অনেকটা ব্যাপারটা এরকম, মেটাভার্স ব্যাপারটা এরকম। তো এটার একটা হচ্ছে যে
আর্টিফিশিয়াল একটা কনসেপ্ট হচ্ছে ওই মুভিতে দেখায় আর কি। এখন আমরা দেখব এই ভার্চুয়াল রিয়েলিটিতে রিসার্চ এবং রিসার্চ এবং কেরিয়ার অপরচুনিটি গুলো কি কি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমি যখন ওয়ালটনে কাজ করি তখন আমি একটা জিনিস দেখেছি, SWOT অ্যানালাইসিস। ওটা আমি ওখানে শিখেছি, আমি চুয়েটে কখনো শিখিনি। তোমরা এখন অলরেডি অনেকে জানো হয়তো বা এই জিনিসটা। তো আমি যখনই কোনো কাজ করতে চাই তখনই হচ্ছে এই জিনিসটা করার ট্রাই করি, যে SWOT অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। তো স্ট্রেংথটা ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি যদি পড়তে চাও বা কাজ করতে চাও, ইভেন রিসার্চ করতে চাও, তাহলে তোমারও অবশ্যই জানা উচিত যে এখানে আসলে স্ট্রেংথটা কি, এখানে অপরচুনিটিস গুলো কি কি, উইকনেস গুলো কি কি। অবশ্যই রিসার্চে কোনো থ্রেট আছে বলে আমার মনে হয় না। অবশ্যই এটা ফারফেচড একটা ব্যাপার, আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি আসলে থ্রেটটা কি। তো স্ট্রেংথ গুলো হচ্ছে, দেখো অবশ্যই এটা এখনো ফ্লারিশিং, মানে হচ্ছে যে এটার মানে কি, তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার জন্য এই ইমার্জিং ব্যাপারটার মানেটা কি। ইমার্জিং ব্যাপারটার মানে হচ্ছে এখনো টপে পৌঁছায়নি, কিন্তু তুমি যদি ইন দ্য মিন টাইম একজন এক্সপার্ট হতে পারো এই ফিল্ডে, আফটার 5 ইয়ার্স, 10 ইয়ার্স পরে তুমি এমন একজন হয়ে দাঁড়াবে যেখানে তুমি ওই ফিল্ডের যত যত প্রফেশনালস আছে তাদের মধ্যে তুমি ওয়ান অফ দ্য টপ মেম্বার হয়ে দাঁড়াবে। এটার মানে হচ্ছে এটা, যখনই বলবে একটা ইমার্জিং ফিল্ড, অবশ্যই লোকে ওই জিনিসটাকে কেন প্রাধান্য দেয়, মেইন প্রাধান্য দেওয়ার ব্যাপারটা এটাই, যে তুমি ওই ইমার্জিং ফিল্ড নিয়ে যদি কাজ করো ফার্দার, তুমি 10 বছর বা 5 বছর পর এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে ওই ফিল্ডটা, যেমন ভার্চুয়াল রিয়ালিটি, একটা সার্টেন লেভেলে পৌঁছাবে এবং একটা স্টেবল পজিশনে দাঁড়াবে। এবং তুমি হবে ওই জায়গা, তুমি যদি এক্সপার্ট হয়ে যাও ততদিনে, তুমি হবে ওই জায়গায় এমন একজন পার্সন যে মনে করো বাকি যারা কাজ করছে তাদের মধ্যে উপরে থাকবে। ব্যাপারটা অনেকটা এরকম, এই জন্য ইমার্জিং ফিল্ডগুলোতে মানুষ কাজ করতে চায়। সো ইমার্জিং অবশ্যই এটার একটা পোটেনশিয়াল আছে ফিউচারে, দ্যাটস ওয়াই ইটস কল্ড ইমার্জিং। ইন্টারডিসিপ্লিনারি, একটু আগে তোমাদেরকে আমি বললাম, যেটা হচ্ছে যে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে তারাও ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করছে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে তারাও কাজ করছে, মেডিকেল অবশ্যই। এবং আরো কিছু জিনিসপত্র আছে, যেমন আমি তোমাদেরকে এই স্লাইডের লাস্টের দিকে একটা ভিডিও দেখাবো, যেখানে হচ্ছে যে তোমরা বুঝতে পারবে যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি কোথায় চলে গেছে এবং কি সিম্পল একটা কাজ তুমি ভার্চুয়াল রিয়েলিটিতে খুব মজা নিয়ে করতে পারছো। পোটেনশিয়াল অপরচুনিটি অবভিয়াসলি, এখানে পোটেনশিয়াল অপরচুনিটিস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, তুমি দেখো, সাপোজ তুমি এজ এ কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে তোমার কিছু অল্প জিনিস আছে, যেটা হচ্ছে যে তোমার হয়তো বা ট্রান্সফরমার্স পড়তে ভালো লাগছে না, তোমার হয়তো বা মেশিন লার্নিং পড়তে ভালো লাগছে বাট খুব একটা না, যে না তুমি খুব ডিপে পড়াশোনা করবে ব্যাপারটা এমন না। হ্যাঁ আমি জানি জানি, দ্যাটস ইট। তুমি মোটামুটি কোডিং জানো এবং দ্যাটস ইট, দ্যাটস ইট ফর ইউর ভার্চুয়াল রিয়ালিটি। মানে তুমি মোটামুটি কোডিং জানো, এটাই এনাফ তোমার ভার্চুয়াল রিয়ালিটিতে স্টার্ট করার জন্য। সো এই জন্য আমি বললাম যে পোটেনশিয়াল অপরচুনিটি কাদের জন্য, যারা অনেক কিছু জানে তাদের জন্য তো অবশ্যই, এবং যারা খুব অল্প কিছু জানে তারাও এই ফিল্ডে কাজ শুরু করতে পারে এবং ফার্দার গিয়ে এমন এমন ইন্ডাস্ট্রির কথা আমি বলতে পারি যারা হচ্ছে যে তুমি হয়তো বা চিন্তা করবে এরাও কি এই কাজ করে, যেমন এইচটিসি। এইচটিসি ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোম্পানি ফর ভার্চুয়াল রিয়ালিটি। হ্যাঁ, এটা আমি জানি না তোমরা জানো কিনা, যেটা হচ্ছে এইচটিসি, মানে অ্যাকচুয়ালি ভালভ কর্পোরেশন। এইচটিসি আন্ডারে যে ভালভ কর্পোরেশন হচ্ছে যে তোমার এইচটিসির ভিআর ডেভেলপমেন্টটা করে আর কি। তো এমন এমন কোম্পানি আছে যেখানে তুমি আসলে পোটেনশিয়াল অপরচুনিটিস পাবে। এখন হচ্ছে আমি অপরচুনিটিস গুলো কি কি দেখো, একাডেমিক অফকোর্স, তুমি যদি একাডেমিয়াতে যেতে চাও যেমন ফ্যাকাল্টি বা
বিভিন্ন ধরনের রিসার্চ অ্যাসোসিয়েট পজিশন আছে ভার্চুয়াল রিয়েলিটিতে, অবশ্যই সেগুলো ওপেন হয়েছে। আমাদের ইউনিভার্সিটিতেও আছে। তোমাদের কোনোদিন যদি তোমাদের ভার্চুয়াল রিয়েলিটিতে রিসার্চ করতে ইচ্ছা হয় এবং তোমাদের আন্ডারগ্রেড শেষ করে বা মাস্টার্স করতে চাচ্ছ বা পিএইচডি করতে চাচ্ছ, অবশ্যই আমাকে রিচ আউট করতে পারো। আমি তোমাদেরকে যতটুকু পারিস আম, অবশ্যই সহায়তা করতে পারবো। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, যেমন ফেসবুক অর মেটা, দেন হচ্ছে অবশ্যই অ্যাপল, আরো কিছু কোম্পানি আছে, আম, যেমন হচ্ছে যে মাইন্ড ডাইভার্স, তারপরে হচ্ছে তোমার অবভিয়াসলি এইচটিসি। অনেকগুলো কোম্পানি আছে যেগুলো তো হচ্ছে যে এই ধরনের ভিআর নিয়ে কাজ হয়। এবং তার উপরে আছে তোমার ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি। অবশ্যই তুমি যখন ভার্চুয়াল রিয়েলিটিতে কাজ শুরু করবে, অবশ্যই তোমাকে যেটা সবার আগে শিখতে হবে সেটা হচ্ছে যে হয় ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিন অথবা আরো বিভিন্ন গেমিং ইঞ্জিন আছে। এই গেমিং ইঞ্জিনগুলোর ডেভেলপমেন্ট শুরু করতে গেলে তোমার অবশ্যই ফার্স্ট স্টেপে তোমাকে একটা ফার্স্ট পার্সন গেম বানাতে হবে। দেন হচ্ছে তুমি থার্ড পার্সন গেম বানাবা। কেন বলছি, কারণ এটাই গুড ওয়ে আর কি তোমার ভার্চুয়াল রিয়েলিটিতে ডাইভ করার জন্য। তুমি অবশ্যই এখানে লিটারালি একটা ভিডিও গেম বানাবে। সো ভিডিও গেমিং ইন্ডাস্ট্রিতেও তোমার অপরচুনিটি রয়েছে। এর বাইরেও তুমি যদি এর বাইরেও আম, অনেক মেডিকেল সেক্টর আছে যেখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করে, এবং ইটস অলমোস্ট লাইক কন্ট্রাক্ট বেসিস, বাট স্টিল এমন কিছু কোম্পানি আছে যারা হচ্ছে যে এই ধরনের কন্ট্রাক্ট নিয়ে কাজ করে এবং তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি ডেভেলপমেন্ট করে দিবে। তারপরে আহ কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা উদাহরণ দিয়েছি। এই উইকনেস গুলো কি কি? তো উইকনেসটা আমি আমি মনে করি তোমরা বাংলাদেশে বসে যারা আছো তারা আহ অনেকেই জানো উইকনেসটা আসলে কি। কারণ হচ্ছে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে ভিআর এ রিসার্চ করতে গেলে তোমাদের যে জিনিসটা অবশ্য দরকার সেটা হচ্ছে যে তোমাদের একটা এইচএমডি দরকার, মানে হেড মাউন্টেড ডিসপ্লে দরকার। আর তুমি যদি বলো, এই জিনিসটা আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এটা সবাই জানো, এবং আমার মনে হয় বাংলাদেশে এটা কি জানি টগি ওয়ার্ল্ড যে বসুন্ধরা সিটিতে আছে, ওখানে মনে হয় অলমোস্ট এটা একটা মানে বেসিস অফ এন্টারটেইনমেন্ট আর কি। হুম। বাট এটার প্রাইসটা বেশি, এবং এটা ইটস নট জেনারিক ইভেন ইন দ্য ইউনিভার্সিটিস। আমি জানি না চুয়েটে, এখানে চুয়েটে কম্পিউটার সায়েন্সের কেউ আছো? অবশ্যই আছো। কেউ কি একটু হাত তুলবে বা মাইকটা আনমিউট করবে? হ্যালো? হ্যাঁ, কার ভাই কথা শুনতে পাচ্ছি বেশিরভাগই না হয়তো আমি। ত্রিপলি। ভাই আচ্ছা, কম্পিউটার বেশিরভাগই সায়েন্সের কেউ নেই? ত্রিপলি। আচ্ছা মিরাজ, কম্পিউটার সায়েন্সের একেবারেই কেউ নেই? ভাই কম্পিউটার সায়েন্সে অনেকে আছে, বাট আজকে হয়তো জয়েন করেনি। আচ্ছা, 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 ওকে। তাহলে আমি ট্রিপলির পার্সপেক্টিভ থেকেই বলি আর কি। তো ট্রিপলির পার্সপেক্টিভ থেকে যদি বলি আমি, তাহলে হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়ালিটিতে আচ্ছা, মিরাজ তুমিই বলো। সেটা হচ্ছে যে আমাদের ওখানে আমি জানি, আমি ইলেকট্রিক্যাল থেকে এসেছি তো, ভার্চুয়াল রিয়েলিটিতে কোনো ধরনের বাজ আছে যে ভার্চুয়াল রিয়েলিটিতে কাজ করে বা এমন কেউ, মানে এটা নিয়ে কোনো আহ, ধরনের কথাবার্তা হয়? না ভাই, আমাদের এইখানে এখন তো আমাদের ফোর্থ ইয়ারে তো এখন থিসিস চলতেছে তো। হুম। এইটা নিয়ে কেউ থিসিস করতেছে না, আমি যতটুকু জানি। তো খুব আচ্ছা, একটা এইটা নিয়ে হচ্ছে ডিসকাশন হয় না। ওকে, আচ্ছা। তো এটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির অবস্থা। এবং এটা 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 একটু বোঝানোটাও টাফ। সেটা হচ্ছে যে কেন আমি ভার্চুয়াল রিয়েলিটিতে বা পড়াশোনা করব, এই আর কি। তো কম্পিউটার সায়েন্সের কেউ আসলে হয়তো বা আমি আরেকটা কম্পিউটার সায়েন্সের পার্সপেক্টিভ থেকে বলতে পারতাম আর কি। সেটা হচ্ছে যে একদমই নেই তাহলে। আচ্ছা, যাই হোক, যদি কেউ থেকে থাকো তুমি এখনো মাইক ওপেন করে বলতে পারো আর কি।
আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ, ফারজানা আক্তার মিলি, আনমিউট করেছো? আমি কথা শুনতে পাচ্ছি না। আছে। হ্যালো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ভাইয়া আমি আদার্স ইউনিভার্সিটি, চুয়েটিয়ার না, বাট কম্পিউটার সায়েন্স ইটস ওকে, ডিপার্টমেন্ট। হ্যাঁ। আচ্ছা, বলতে কোন পারেন। ইউনিভার্সিটি তুমি? বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যান্ড বিজনেস অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, আচ্ছা। তো বিইউবিটি, আচ্ছা। তো কম্পিউটার সায়েন্স তো আমার মনে হয় না তোমাদেরকে ভার্চুয়াল রিয়েলিটি, ইভেন গেমিং ডেভেলপমেন্ট নিয়েও কোনো ধরনের রিসার্চ হয়। এগুলো অনেকটা বাংলাদেশে অনেকটা কি বলবো, অনেকে দেখে না যে একটু খারাপ চোখে। আমি বলবো না খারাপ চোখে, বাট হ্যাঁ, এটা করে কি হবে, বাংলাদেশে ভাত নেই বা হোয়াট এভার। ঠিক আছে। ভাইয়া এই দিক থেকে একটু একটা কথা বলতে চাই যে আমরা হুম। রিসার্চ করি, আমি নিজেও রিসার্চের পার্টে আছি, বাট আমরা চাইছিলাম একটা সুপারভিশনের আন্ডারে ভিআর এআর নিয়ে হচ্ছে রিসার্চ করব, এবং এটা নিয়ে একটু এক্সপ্লোর করা হয়েছিল। বাট আমাদের যেই চ্যালেঞ্জেসটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে যে আমরা ঠিকমতো রিসোর্সেস পাচ্ছি না, প্রথম অবস্টেকল ওকে। সেটা। আর হচ্ছে কিভাবে এই ভিআর গুলা ডেভেলপ হচ্ছে বা এআর গুলা ডেভেলপ হচ্ছে, এই ধরনের রিসোর্সেস পাচ্ছি না। প্লাস হচ্ছে আমাদের কোনো গাইডলাইন নাই। আর আমরা এটাও বুঝতে পারছি না যে বিদেশে আসলে এটা নিয়ে যেভাবে মাতামাতি চলছে বা যেসব টেকনোলজি ইউজ করে এগুলা ডেভেলপ করা হয়, আমরা আমাদের দেশে বসে আসলে এইসব টেকনোলজি নিয়ে কাজ করাটা আসলে কি ফিজিবল, নাকি শুধু টাইম ওয়েস্ট? এটা আমাদের একটা অবস্টেকলের পার্ট, যে কারণে আমরা এখানে এক্সপ্লোর করলেও সেটা নিয়ে আগাতে পারছি না। ওকে, দ্যাটস এক্সিলেন্ট। থ্যাংক ইউ তোমার ইনফরমেশনের জন্য। আমি আসলে এই ইনফরমেশনটা আমার দরকার ছিল, এই কোয়েশ্চেন গুলো দরকার ছিল। সেটা হচ্ছে যে যে এই জিনিসটাকে এমন একটা এই জিনিসটা এখন এমন একটা পর্যায়ে আছে যেখানে হয়তোবা মানুষ মনে করছে যে ভার্চুয়াল রিয়ালিটিতে আমি আগাবো, এটা কতটুকু আমাকে সাপোর্ট দিবে, অবভিয়াসলি ফাইন্যান্সিয়ালি, মানে আমার কেরিয়ার ওয়াইজ আর কি। তো অনেস্টলি আমি যদি বলি, বাংলাদেশে এখনো সেই জায়গাটা গড়ে ওঠেনি। কিন্তু নট ইভেন যদি ভিডিও গেমিং বা গেমিং এইসব ধরনের ডেভেলপমেন্ট নিয়ে যদি দেশে কাজ না হয়, তাহলে হচ্ছে ভিআর আগানো সম্ভব না। যদি এগুলা হতো যে না, ভিআর ভিডিও গেমিং নিয়ে অ্যাটলিস্ট কাজ হচ্ছে, যে মানুষ ভিডিও গেম বানাচ্ছে, নট সেলফোন, অবভিয়াসলি পিসি ভার্সন বা এরকম। অবশ্য সেলফোনে সেম জিনিস, সেলফোনের ভিডিও গেম বানাতে গেলে ওই যে 2D 3D একই কথা। যাই হোক, ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি বাংলাদেশেও কিন্তু এখনো ফ্লারিশ না। আম, এখনো অনেক কাজ করার বাকি আছে। তো তুমি হয়তোবা বলতে পারো মানে বাংলাদেশের মতো জায়গায় এই জিনিসটা নিয়ে একটু, তুমি যদি আসলে নিজ থেকে কিছু করতে চাও, আম, এটা এটা খুবই খুবই হার্ড না টু ক্র্যাক আর কি। সো এটা হচ্ছে যে একটা উইকনেস অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট ফর ইউ। বাট তুমি যদি কম্পিউটার সায়েন্সে থেকে থাকো, যে মাস্টার পি সরি আন্ডার গ্রাজুয়েট করে থাকো, কি কি তোমাদের স্কিল থাকলে তোমাদের, অবশ্যই তোমাদের ইচ্ছা আছে, না হলে তুমি অবশ্যই এআর ভিআর এর একটা ওয়ার্কশপে আসতে না, কি কি স্কিল ডেভেলপ করলে তুমি এআর ভিআর রিসার্চে আগাতে পারবে? প্লাস লিস্ট যদি আমি একটু প্র্যাকটিক্যালি বলি, তাহলে কি কি স্কিল নিয়ে তুমি প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করতে পারবে? ঠিক আছে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে বলবো আর কি। সো থ্রেডসটা হচ্ছে, আচ্ছা আমার একটা, আমি একটু এক্সকিউজ করতে হবে তো।
দুঃখিত, আমার প্রফেসর ফোন দিয়েছে। তো আজকে তো ফ্রাইডে, আজকে তো এখানে আসলে সবকিছুই ওপেন। তো এনিওয়ে, হুম, তো থ্রেডসটা যেটা আমি বলছিলাম, থ্রেডস এর ব্যাপারটা হলো কিছু যখন তুমি রিসার্চ করবে, এবং রিসার্চ করতে গিয়ে এমন অনেক ঘটনায় আছে যে মানুষজন ব্যথা পেয়েছে, বা কারণ মানুষজন তো আসলে দেখছে না। সো এই ধরনের কিছু ছোটখাটো থ্রেডস থ্রেডস আছে। বাট একটা বড় রিজনের থ্রেড যদি আমি বলি, এটা এটা আমি অবশ্যই এটা বলা ঠিক না। আহ, অবশ্যই সেলফোন কিংবা তোমার হচ্ছে যে কি বলবো, বিভিন্ন ধরনের টেকনোলজির সাথে যে অ্যাডিকশনটা আছে, এই অ্যাডিকশনটা এক ধরনের। আই স্টিল ডোন্ট নো যে আসলে ভার্চুয়াল রিয়েলিটির অ্যাডিকশনটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যাবে। এটাই আমার কাছে পটেনশিয়াল থ্রেট মনে হয়। আদারওয়াইজ এটা সবগুলোর আছে, সব টেকনোলজিরই হচ্ছে যে একটা ড্রব্যাক আছে, তেমনি এটারও আছে। সো এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না, কারণ এটা এখনো আহ, অনেকটা মানে আনভেইলড আর কি। এটা এখনো কেউ ওভাবে তুলে ধরেনি, কারণ এই টেকনোলজিটা এখনো হ্যান্ড টু হ্যান্ড যায়নি। দ্যাটস ওয়াই। এবং এই জন্যই বাংলাদেশে এখনো পর্যন্ত এই টেকনোলজি নিয়ে কাজ করছে না, কিংবা ভার্চুয়ালিটি নিয়ে কেউ কাজ করছে না। আচ্ছা, তো এই রিসার্চ অপরচুনিটির মধ্যে আমি ফার্স্টে যদি বলি, তাহলে অবশ্যই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, যেহেতু আমি বলছি। তো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আমি কয়েকটা রিসার্চের কথা বলবো, বা কয়েকটা টপিকের কথা বলবো, যে স্পেসিফিক টপিকগুলোতে ভার্চুয়াল রিয়ালিটিতে কাজ হচ্ছে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে স্ট্রোক রিহ্যাবিলিটেশন। স্ট্রোক রিহ্যাবিলিটেশন, তুমি যদি যে ফার্স্টের চিত্রটা দেখো, আমি তোমাদেরকে ভিডিওটাই দেখাই এখানে। তোমরা কি অডিও শুনতে পাচ্ছ? হ্যালো? না ভাই, অডিও শোনা যাচ্ছে না। আচ্ছা, তাও একটু দেখো, আমি তোমাদেরকে বলতে থাকি। হুম, তো এখানে হচ্ছে যে তোমার যাদের মানে সে হচ্ছে একজন স্ট্রোকের পেশেন্ট। সে হচ্ছে যে এখানে স্ট্রোকের পেশেন্ট যে যে হয় আমাদের বাংলাদেশে, যেটা হয় যে মানুষের এক পাশ হচ্ছে যে অনেকটা ইনঅ্যাক্সেসিবল হয়ে যায় আর কি। তো মানুষজন অনেক নড়াচড়া করতে পারে না। তো এই ধরনের কাজের জন্য এখানে মেডিকেলে বিভিন্ন ধরনের টাস্ক দেয় থেরাপির মতো। তো এই থেরাপিগুলোকে আসলে ট্রান্সফার করে ভিডিও গেমিং ভিডিও গেমিং এর মাধ্যমে আহ, হচ্ছে যে করা হয়। কিন্তু এখন একদমই এটা ভিডিও গেম থেকে সরে এসে ভার্চুয়াল রিয়ালিটিতে চলে গেছে। দেখো তোমরা ফার্স্টে যদি দেখো, এখানে হচ্ছে যে অফকোর্স একটা, আমি যদি আমাদের চুয়েটের ভাষায় বলি ইজিলি, মানে চুয়েটে আমরা যে ধরনের কাজ করেছি, এখানে অবশ্যই একটা সনিক সেন্সর কাজ করেছে। এই সনিক সেন্সরের মাধ্যমে তুমি হচ্ছে যে একটা ফুটবলে একটা কিক করছে আর কি। এই যে দেখো, তার কাছে আসছে, সে হচ্ছে যে কিক করার ট্রাই করছে আর কি। আর এটা হচ্ছে সে এই যে কিক করার ট্রাই করছে। এবং এটা পরবর্তীতে অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়ালিটিতে নিয়ে গেছে আর কি। তো এটা একটা ভিডিও গেম, এটা একটা 2D ভিডিও গেম ছিল। বাট পরবর্তীতে এই জিনিসটাই তোমার হচ্ছে যে ভার্চুয়াল রিয়ালিটিতে নিয়ে গেছে, তাকে এইচএমডি পরিয়ে দেওয়া হয়েছে, এবং সে যখন এটা তার কাছে আসবে, সে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করবে। তো এটা কোথায় গেল? হুম, তো এই ধরনের কাজ করলে যেটা হয়, যেহেতু তুমি ইমার্সড ফিল করছো, হ্যাঁ, যেহেতু তুমি ইমার্স ফিল করছো, এবং তোমার চারপাশে মনে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি একটা ফুটবল ফিল্ডে আছো, এই জন্য এই ইমার্শনটা কাজে লাগিয়ে, এই ভার্চুয়াল প্রেজেন্সটা কাজে লাগিয়ে তার মধ্যে একটা যেটাকে আমরা বলি হচ্ছে যে সেন্সরি স্পাইক আর কি। যেমন সে ফিল করছে যে সে মাঠে আছে, এবং তার ফুটবলে কিক করাটা, আমি বলবো না এটা জরুরি মনে করছে সে, বাট সে জিনিসটা আনন্দ পাচ্ছে। তুমি যদি একটা মাঠে দাও, সে তাও আনন্দ পাবে। কিন্তু ভিডিও গেমে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, তোমার কাছে মনে করো সেই সুযোগ সুবিধা নেই,
যে হচ্ছে যে একটা মেডিকেল পেশেন্টকে একটা হসপিটাল থেকে নিয়ে গিয়ে তারপরে মাঠে নিয়ে যাওয়া, এই জিনিসটা অনেকটা হ্যাকটিক আর কি। তো এই জিনিসটা ওখানে স্ট্রেট ফরওয়ার্ড আছে। এবং স্বভাবত তুমি যদি একটা তোমরা যদি একটা মাঠে ফুটবল দেখো, যেটা তোমার জন্য খুবই অবভিয়াস, কিন্তু তোমরা যদি ভার্চুয়াল রিয়েলিটিতে নতুন একটা টেকনোলজির মাধ্যমে দেখো, এই জিনিসটা তাদের জন্য অনেকটা আম, অনেকটা এক্সাইটেড আর কি। এবং এই এক্সাইটমেন্টটা কাজে লাগিয়ে এই স্ট্রোক পেশেন্টদের হচ্ছে যে তোমার একটা একটা হরমোনাল সেক্রেশন একটা ফেজ আছে, ওই ফেজটাকে কাজে লাগিয়ে এই ভার্চুয়ালিটি তাদেরকে হেল্প করা হয়, যেটা হচ্ছে অনেকটা তাড়াতাড়ি তাদেরকে হচ্ছে যে রিহ্যাবিলিটেট করতে, মানে হচ্ছে তারা যাতে তাড়াতাড়ি ভালো হয়, হুম, পূর্বের অবস্থায় ফিরে আসে। এই 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 টাইমটা হচ্ছে অনেকটা শর্ট করে আনা সম্ভব হয়েছে অ্যাকচুয়াল টাস্ক থেকে, অ্যাকচুয়াল থেরাপি থেকে। তো এটার অনেক পেপার আছে, অনেক রিসার্চ পেপার আছে, এটা তোমরা খুঁজলেই পাবে। কিন্তু আমি তোমাদেরকে কিছু ছোটখাটো মানে জাস্ট ফর স্টার্টার আর কি, তোমাদের এখন আমি যদি 100টা রিসার্চ পেপার দিই, এটা যেটা খুবই বিরক্তিকর আমি জানি। তো আমি তোমাদেরকে 10টা থেকে 12টা রিসার্চ পেপার আমি তোমাদেরকে এই স্লাইডটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এই স্লাইডে আমি ইনক্লুড করেছি, যেটা যেটা তোমরা দেখতে পারবে আর কি। তারপর হচ্ছে পিটিএসডি রিহ্যাবিলিটেশন। পিটিএসডি মানে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন ধরনের ট্রমাটিক স্ট্রেস পেয়েছে আর কি। যেমন গতকালকে আমাদের এখানে হচ্ছে আগুন লেগেছে আর কি, আমাদের আশেপাশে, যেটা ওয়াইল্ড ফায়ার। তো আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি আর কি। আজকেও হিট অ্যাডভাইজারি চলছে, ফায়ার অ্যাডভাইজারি চলছে, বাট আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কিছু হয়নি। তো যাদের এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল কেস হয়েছে, তারা বিভিন্ন ধরনের তোমার অবশ্যই ট্রমাতে চলে যায় আর কি। এই ধরনের পেশেন্টদেরকেও হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে বিভিন্ন ধরনের গুড বুক ভিজুয়ালাইজেশন দিয়ে তাদেরকে তোমার ওই ডিজিজ মানে ওই ট্রমা থেকে ফিরিয়ে আনা হয় আর কি। দেন হচ্ছে সার্জিক্যাল ট্রেনিং। সার্জিক্যাল ট্রেনিংটা আমি একটু পরে আবার বলছি, ওটা এখন রাখছি। ওখানে আমার কাছে একটা আহ, ছবি আছে, ওই ছবিটা দেখাবো। দেন হচ্ছে ইমার্সিভ মেডিকেল ট্রেনিং, যেটা সার্জিক্যাল ট্রেনিং, মেডিকেল ট্রেনিং। বিষয়টা হচ্ছে যে তারপর দেন অ্যাগেন হচ্ছে যে ভিজুয়ালাইজেশন। তো আমি ভিজুয়ালাইজেশনটা তোমাদের এখানে দেখাই। এখানে আমার কাছে একটা লিঙ্ক আছে। এটা হচ্ছে আমাদের ল্যাব, ইমার্জিং অ্যানালিটিক্স সেন্টার, যেখানে হচ্ছে যে তোমার কয়েকটা প্রজেক্ট আছে আর কি। তো তোমরা যদি এটা দেখো, এটা হচ্ছে যে একটা অ্যাকচুয়ালি হিউম্যান বডি। হ্যাঁ, এই হিউম্যান বডিটা হচ্ছে যে যারা মেডিকেলে পড়াশোনা করে, এখানে আমাদের একটা ইউনিভার্সিটি অফ আরকানসাস মেডিকেল সায়েন্সেস আছে, ওখানে হচ্ছে যে ওখানকার একটা প্রজেক্ট আমরা বানিয়ে, মানে আমাদের ল্যাব বানিয়ে দিয়েছে আর কি। তখনও আমি আসিনি, বাট এটা অনেক আগে থেকে চলে আসছে আর কি। তো ওটা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, ওটা তোমার এইচএমডি তে আছে। এইচএমডি মানে হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, যেগুলো হচ্ছে যে মেটাকোয়েস্ট প্রো বা মেটাকোয়েস্ট 3 তোমরা যেগুলো চেনো, ওগুলোকে আমরা কমন ভাষা বলি এইচএমডি। আরটা হচ্ছে তোমার এই যে তোমরা সেকেন্ড ছবিতে যেটা দেখছো, এটা হচ্ছে যে একটা অ্যানালিটিক্যাল টেবিল বলে। এটা অ্যাকচুয়ালি একটা দুইটা টিভি দিয়ে বানানো। হ্যাঁ, বাট এটার একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি যখন 3D গ্লাসেস পরবে, তোমার কাছে মনে হবে ওই টিভি দুটো, অবশ্যই টিভি দুটো 3D টিভি, ওই টিভি দুটো মনে হবে তোমার কাছে এটা একটা টেবিল যেটা ভার্চুয়ালি এক্সিস্ট করে। এবং এটা অনেকটা অগমেন্টেড রিয়ালিটি, মানে হচ্ছে তোমার রিয়েল অবজেক্ট গুলোও তুমি দেখবা চারপাশে যেটা যেটা আছে, এবং তুমি টিভির ভেতরে যে স্ক্রিনে, ওইখানে দেখবা তুমি ভার্চুয়াল অবজেক্ট, এবং তুমি ইন্টারেক্ট করতে পারবা। এবং এই ইন্টারেকশনটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি ইনফ্রারেড সেন্সর দিয়ে। এই যে আমি জানি না এখানে দেখতে পাচ্ছ কিনা, এখানে মনে করো 4টা আইআর সেন্সরের প্রোব থাকে আর কি তোমার চারপাশে, যারা হচ্ছে তোমাকে ট্র্যাক করছে। হ্যাঁ, তোমার মুভমেন্ট ট্র্যাক করছে, এবং তোমার মুভমেন্ট অনুযায়ী, তোমার পজিশন অনুযায়ী ওরা ওই ভার্চুয়াল অবজেক্টটাকে প্রজেক্ট করছে তোমার চোখ থেকে। আপাতত আমি জানি একটু ঝামেলা হয়ে যাচ্ছে, বাট আই থিঙ্ক ইউ গাইজ স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস আর কি। তো তোমরা যদি কেউ কিছু না বুঝো, আমি বারবার বলছি, তোমরা যদি কেউ কিছু না বুঝো, তোমরা স্লাইডের নাম্বার ধরে লাস্টে মনে রাখবে, তারপর আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এখানে 3 নাম্বার ছবি যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে সেম জিনিস, একটা ভার্চুয়াল হিউম্যান বডি, যেটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ডাইসেক্ট করতে পারবা, বিভিন্ন পার্ট আলাদা আলাদা করতে পারবা। এটা নেওয়া হচ্ছে কেইভে, যেটা হচ্ছে কেইভ অটোমেটেড ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ইটস লাইক একটা 3D রুম। যে মনে করো আমার এই রুমটার প্রতিটা দেয়ালটাই হচ্ছে এক একটা টিভি স্ক্রিন। খুব ভালো হতো আমি যদি তোমাদেরকে ল্যাবটা দেখাতে পারতাম।
যাই হোক, তো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ল্যাব ওখানে ওই লিঙ্কে ঢুকেই তোমরা ল্যাবটা দেখতে পারবে আর কি। তো এখন তোমাদের ওই পুরো পুরা দেয়ালগুলো হচ্ছে এক একটা প্রজেক্টর। এটা প্রজেক্টর দিয়েও করা যায়, এক একটা তোমার হচ্ছে টিভি দিয়েও করা যায়, অথবা মনিটর বা যাই হোক, ওগুলো স্পেশালাইজড মনিটর আর কি, বা পিসি। ওই প্রজেকশনটা এমন ভাবে যে তুমি ওই রুমের ভেতরে আছো, বাট তুমি দেখছো অ্যাকচুয়ালি সিমলেস সিমলেস একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তুমি ওখানে ঢুকেছো ওই রুম, ওই কেভের মধ্যে, আমরা কেভ বলছি, ওই রুমের মধ্যে, এবং দাঁড়িয়ে দেখছো চারপাশে হচ্ছে তোমার একটা সিমলেস ভার্চুয়াল এনভায়রনমেন্ট। মানে তুমি ফিলও করবা না যে ওখানে একটা টিভি স্ক্রিন আছে বা হোয়াট এভার। এবং এটা কন্টিনিউয়াস একটা ভিজুয়ালাইজেশন, ইভেন তোমার ফ্লোর পর্যন্ত হচ্ছে টিভি স্ক্রিনের মতো কাজ করবে আর কি। মানে ওই ভিজুয়ালাইজেশনটার প্রজেকশন তোমার ফ্লোরেও হবে, তোমার চারপাশে যে ওয়ালগুলো আছে ওই ওয়ালগুলোতেও হবে। এবং অবশ্যই এটা তোমার পজিশনকে ট্র্যাক করেই সেই অনুযায়ী প্রজেক্ট করবে তোমার চোখে। আচ্ছা। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি অপরচুনিটি। একটু আগে তোমাদেরকে বলেছি, বাট আমি তোমাদেরকে আরেকটু ইন ডিটেলস বলতে চাই আসলে ইন্ডাস্ট্রি অপরচুনিটিতে তোমরা কি কি ধরনের কাজে যেতে পারো যদি ভার্চুয়াল রিয়ালিটিতে মাস্টার্স বা পিএইচডি করো। তো ফার্স্ট অবভিয়াসলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, যে তোমার হচ্ছে যে বিভিন্ন কোম্পানি যারা আছে যারা ভিআর নিয়ে কাজ করে এবং ভিআর অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, ওইসব কোম্পানি, এখানে অনেকগুলো কোম্পানির নাম আছে, তোমরা দেখতেই পাচ্ছ, অকুলাস, ইউনিটি, আনরিয়েল ইঞ্জিন, এআর প্লাস, এফওভি, দেন হচ্ছে কার্ডবোর্ড যেটা হচ্ছে গুগলের, দেন হচ্ছে জেড স্পেস যেটা হচ্ছে মাইক্রোসফটের ছিল খুব সম্ভবত, এখন মনে হয় ওরা আলাদা হয়ে গেছে, দেন ওপেন ভিআর অথবা স্টিম। স্টিম নিয়ে তো সবার আইডিয়া আছে আর কি, যেটা হচ্ছে যে অ্যাকচুয়াল স্টিমটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালভ কর্পোরেশনের, যেটা হচ্ছে এইচটিসি। আমি জানি অনেকেই জানতো না হয়তো বা, আমি জানতাম না এই জন্য মনে হচ্ছে আর কি। দেন অবশ্যই অ্যাপল। দেন হচ্ছে যে ওপেন জিএল। ওপেন জিএল অ্যাকচুয়ালি হচ্ছে যে গ্রাফিক্স নিয়ে, কম্পিউটার গ্রাফিক্স নিয়ে কাজ করে, আহ, এবং ভার্চুয়াল রিয়েলিটি অ্যাকচুয়ালি অন টপ অফ গ্রাফিক্স আর কি। এখানে সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে গ্রাফিক্স এর, বাট তোমাকে এগুলো করা লাগবে না। বাট হ্যাঁ, তুমি যদি ওই গ্রাফিক্স নিয়েও কাজ করতে চাও তাহলে ইউ আর মোর দেন ওয়েলকাম। হ্যাঁ, এখানে অনেক কাজ করার অনেক স্কোপ আছে আর কি গ্রাফিক্স নিয়ে। আমি তোমাদেরকে যে এতক্ষণ ধরে যে প্রজেকশন করছি, তোমরা একটা জিনিস চিন্তা করো যে তোমার কাছে একটা 2D স্ক্রিন, বাট সামহাউ তোমাদেরকে 2D বলতে এই যে দেখো, এই যে দেখো তোমাদের কাছে এখানে অবশ্যই এটা একটা অবশ্যই একটা প্লেন স্ক্রিন, রাইট? হ্যাঁ। তো এই 2D স্ক্রিনের মধ্যে তুমি এমন ভাবে জিনিসগুলো দেখছো যাতে মনে হচ্ছে এটা একটা এট সাম ডিস্টেন্ট এই অবজেক্টটা আছে আর কি। তো এটা কিভাবে পসিবল? সেম গোস ফর 3D, সেম গোস, আমি জানি অনেকেই হয়তো বা জানো, অনেকে হয়তো বা চিন্তা করেছো, অনেকে হয়তো বা চিন্তাই করনি। তো চিন্তা করার দরকার নেই, বাই দ্য ওয়ে। জিনিসটা হচ্ছে তোমার, তুমি একটা জায়গা আছো যেটা হচ্ছে তুমি, আমি তোমাদেরকে একটু পড়াশোনা করাই আর কি, মানে একটু বোঝানোর ট্রাই করছি আসলে এই প্রজেকশনটা কিভাবে কাজ করে এবং গ্রাফিক্স এর সাথে এটার রিলেশনটা কোথায় আর কি। মনে করো একটা 2D স্ক্রিন এবং তুমি এখানে আছো, এবং তুমি জিনিসটাকে ফিল করছো এই ডিস্টেন্সে, ঠিক আছে? তাহলে হচ্ছে একটা পয়েন্ট এখানে দেখাচ্ছে, বাট এই পয়েন্টে এই ডিস্টেন্সে থাকলে কেমন দেখাতো, সেই জিনিসটা এখানে প্রসেস হচ্ছে, এই 2D স্ক্রিনে প্রসেস হচ্ছে। কিসের কিসের এগেনস্টে? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, সরি। তো ওই জিনিসটা প্রসেস হচ্ছে, তো কিসের বেসিসে? তোমার পজিশনের উপর ডিপেন্ড করে তুমি কোন জায়গায় আছো। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ওয়ান্ডারফুল একটা ব্যাপার, যে হচ্ছে তোমার আম, একটা 3D স্পেসের একটা অবজেক্টকে একটা 2D স্পেসে এমন ভাবে দেখাচ্ছ যাতে এটার তোমার কাছে মনে হয় যে না, আহ, এটা অ্যাকচুয়ালি এট সাম ডিস্টেন্স আছে, এবং তুমি এটা 3D ভাবে দেখছো। এটা অনেকটা তোমরা জিওমেট্রিতে পড়েছো আর কি, যে হচ্ছে একটা একটা কি বলে, একটা লাইনের যখন ছায়া পড়ে, যে ছায়াটা থাকে ওটাই অ্যাকচুয়ালি
ওটার প্রজেকশন, এবং এই প্রজেকশনে তুমি 2D প্লেনে দেখতে পাও, যার কারণে তোমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা একটা 3D স্পেস আছে। যাই হোক, এটা হচ্ছে যে অনেকটা ভার্চুয়াল রিয়েলিটি গ্রাফিক্স এর ভেরি 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 বেসিক কনসেপ্ট আর কি। দেন অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ভিআর নিয়ে অনেক ধরনের সফটওয়্যার রিলেটেড কাজ আছে অবশ্যই, যেমন নেটওয়ার্কিং। তারপর হচ্ছে মিরর একটা প্যাকেজ আছে যেটার মাধ্যমে হচ্ছে তোমার মাল্টিপ্লেয়ার যখন খেলে, হ্যাঁ এটা অবশ্যই একটা নেটওয়ার্কিং প্যাকেজ, যে মাল্টিপ্লেয়ার যখন খেলে একটা ভার্চুয়াল স্পেসে আরেকজন ঢুকছে, এই জিনিসটার একটা প্যাকেজ আছে। তো এই ধরনের টুল কিট ডেভেলপ করা। তারপরে হচ্ছে স্টোরেজ ডিজাইনার। স্টোরি ডিজাইনার, যখন তুমি একটা গেম খেলছো, এটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে স্টোরি, কারণ অবশ্যই এটাকে ফিল করাতে হবে তোমার যে ইউজার, এই ইউজারকে তোমার ফিল করাতে হবে যে তুমি একটা স্টোরির মধ্যে আছো। সো আমি জানি না তোমরা কখনো এভাবে চিন্তা করেছো কিনা, ভিডিও ভিডিও গেম অ্যাকচুয়ালি ইজ এ মুভি হোয়ার ইউ আর দ্য হিরো। তো এই ভিডিও গেমের স্টোরি ডিজাইনারও হচ্ছে যে তুমি ভার্চুয়াল রিয়েলিটিতে পড়াশোনা করে হতে পারবে। দেন হচ্ছে অবশ্যই ইমার্সিভ গেম প্লে। আমি এতক্ষণ যেগুলা বলেছি সেগুলো সবগুলোই হচ্ছে ভিআর এ যেগুলো হয় সেগুলো হচ্ছে সবগুলো ইমার্সিভ। হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি 2D গেম খেলার কোনো মানেই হয় না আর কি। তুমি তো 2D গেম সেলফোন কিংবা পিসি বা ডিফারেন্ট গেম কনসোলে খেলতেই পাচ্ছ আর কি। So, আমি জানি না তোমরা কেউ ইমার্সিভ মানে ভিআর এ কোনো ধরনের গেম খেলেছো কি না। উম, যেমন ভিআর চ্যাট, এটা হচ্ছে অনেকটা একটা ভার্চুয়াল চ্যাট রুমের মতো। তো ওখানে গিয়ে তুমি হচ্ছে যে চলাফেরা করবে, ওখানে বিভিন্ন রুম থাকবে, বিভিন্ন ধরনের হোস্ট থাকবে, ওই রুমে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকবে যার সাথে তুমি ইন্টারেক্ট করতে পারবে, ইভেন কথাও বলতে পারবে। তোমার একটা অ্যাভাটার থাকবে, এই অ্যাভাটার আরেকটা অ্যাভাটার থাকবে, তুমি ওর সাথে ইন্টারেক্ট করতে পারবে। তারপর হচ্ছে নন ইমার্সিভ গেম প্লেও তুমি খেলতে পারো, বাট এটা কোনো মানেই হয় না। নন ইমার্সিভ বলতে আমি অ্যাকচুয়ালি 2D, যেখানে তুমি অ্যাকচুয়ালি ওখানের ভেতর ওই ভার্চুয়াল রিয়েলিটি স্পেসের মধ্যে ইমার্স না। এই জন্য আমি নন ইমার্সিভ। কেউ যদি কোনো টার্মিনোলজি না বোঝো, আমি আবার বলছি, তোমরা লিখে রাখো, আমি তোমাদের লাস্টে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। এটা লাস্ট কয়েক বছরে এই ফিজিক্যাল এক্সারসাইজ ব্যাপারটা ভার্চুয়াল রিয়েলিটিতে খুবই ফ্লারিশড। কারণ হচ্ছে তুমি আহ, মনে করো, যেমন আমার প্রফেসরের একটা পেপার আছে ভার্চুয়াল পেট। সেখানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমাকে একটা ট্রেডমিলে এমন ভাবে দেখাবে যে তুমি ভার্চুয়ালি একটা পেট নিয়ে দৌড়াচ্ছ, যেটা অ্যাকচুয়ালি করোনার সময় তারা বিল করেছে, এবং করোনার সময় এটা বিল করার মেন কারণ হচ্ছে যে মানুষ যাতে ঘরে বসেই এক্সারসাইজ করতে পারে। তারপর হচ্ছে কোলাবোরেটিভ মাইন্ড গেমস। কোলাবোরেটিভ মাইন্ড গেমস বলতে যেটা বোঝায়, আমি মনে করো তুমি চেস খেলছো। হ্যাঁ, তুমি চেস এমনি অনলাইনে খেলতে পারো, কিন্তু ভিআর এ খেলে লাভ কি? যাই হোক, দিস নট দ্য বেস্ট এক্সাম্পল মেবি। মাইন্ড গেম তুমি আরো বলতে পারো, মনে করো যে হচ্ছে যে, আচ্ছা গেমের কথা বাদ দাও, তুমি বিভিন্ন কোলাবোরেটিভ কাজ করতে পারো। যেমন মনে করো তোমার কাছে মনে হচ্ছে তুমি বন্ধুর বাসায় গিয়ে একসাথে গ্রুপ স্টাডি করবে, তুমি ওরকম একটা জায়গায় গিয়ে একটা মিটিং রুমে বসে তোমার বন্ধুর অ্যাভাটারও তুমি দেখতে পাচ্ছ, ওটাও দেখতে পাচ্ছ। তারপরে মনে করো ও ওখানে একটা ক্লাসরুম, ভার্চুয়াল ক্লাসরুম, ওখানে কাজ করছে সে, ও বোর্ডে লিখছে, তুমি দেখতে পাচ্ছ। আমি জানি এই জিনিসগুলা খুবই ফেক মনে হচ্ছে, যেটা ট্রু আমার কাছেও মনে হচ্ছে, বাট এক সময় সেলফোনের ব্যাপারটাও এমন ছিল। তো আমরা ভার্চুয়াল রিয়েলিটির এমন একটা স্টেজে আছি যেখানে অ্যাকচুয়ালি আমরা ল্যান্ডলাইন ফোন ইউজ করতাম, এবং আজকের সেলফোন আমরা হাতে পেয়েছি। আমার কাছে মনে হয় আমরা, হ্যাঁ, ল্যান্ডলাইন থেকে একটু ভালো অবস্থানে গিয়েছি, বাট এক সময় আসবে যেখানে ভার্চুয়াল রিয়েলিটির মানুষ আসলে ব্যবহার করবে এক্সটেন্সিভলি। কিছুদিন আগে অ্যাপল ভিশন প্রো বের হয়েছে, আমি জানি না তোমরা অ্যাপল ভিশন প্রো এর ব্যাপারে ভিডিও দেখেছো কিনা। অবশ্যই দেখেছো, অনেক মাতামাতি হয়েছে। তো অ্যাপল ভিশন প্রো এর যে ব্যাপারটা, ওটা আমার মনে হয় এখনো পর্যন্ত বেস্ট আর্গোনমিক্স, মানে হচ্ছে যে এই এত বড় বড় জিনিসগুলো আসলে মাথায় নিয়ে বসে থাকার খুব হ্যাকট্রিক আর কি, আমি জানি। বাট অ্যাপল ভিশন প্রো এর ব্যাপারটা অনেক আলাদা আর কি। এরপরে তোমার মনে করো মেটা গ্লাস বের হয়েছে। তো কোনো একদিন যদি এই ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসটা, এই এইচএমডিটা যদি এমন ফর্ম ফ্যাক্টরে চলে আসে, যে গ্লাসের মতো একটা ফর্ম ফ্যাক্টরে চলে আসে, যেটা এখন মানুষ ওটাই ট্রাই করছে, তাহলে সবারই থাকবে আমার মনে হয়। তো এখানে
এটাই হচ্ছে যে একটা পোটেনশিয়াল এই টেকনোলজির, এবং এটাই রাইট মনে হয় আমার কাছে অ্যাজ এ ভিআর রিসার্চার। বাট তোমাদের কাছে নাও মনে হতে পারে, বাট স্টিল ইউ আর ওল্ড এনাফ টু ট্রাই, ইউর সরি, ইউ আর গুড এনাফ টু ট্রাই। এবং তোমাদের কাছে ওই যেমন আম, মিলি বলেছে যে তোমাদের কাছে এখনো রিসোর্সেস নেই। তো রিসোর্সেস দেওয়ার জন্য কি করা লাগবে সেটাও তোমরা এই প্রেজেন্ট আমার আজকের এই ওয়ার্কশপে বুঝতে পারবে আর কি। যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার আসো, তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটিতে আসলে কাজ করতে চাও তোমার কি কি স্কিল দরকার হবে। দেখো, আমি যদি বলি টেকনিক্যাল স্কিল, তাহলে অবশ্যই তোমার হয়তো বা সি শার্প অথবা সি প্লাস প্লাস, অবভিয়াসলি পাইথন। ঠিক আছে। এবং আমি জানি আমাদের ইলেকট্রিক্যালে যারা চুয়েটে পড়ে কিংবা যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ে, আমার মনে হয় না ওদের কারিকুলামে খুবই এক্সটেন্সিভলি সি শার্প কিংবা সি প্লাস প্লাস করার প্রয়োজন হয়। আর এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি কি ধরনের প্ল্যাটফর্ম নতুন এসেছে, কত আমরা পাশ করেছি, ও মাই গড, সেভেন 7 ইয়ার্স হয়ে গেছে আর কি। তো কি কি ধরনের টুলস ইউজ হয়, যেমন আমাদের সময় টুলস ইউজ হতো উম, ওই যে সার্কিট কি জানি একটা অ্যাপ্লিকেশন ছিল, আর যাই হোক, হ্যাঁ, তারপর ম্যাটল্যাব ছিল, এগুলো দিয়ে আমরা করেছি আর কি। কিন্তু এখন আমি জানি না কোনোটাতে সি প্লাস প্লাস প্রয়োজন হয় কিনা কিংবা সি শার্প প্রয়োজন হয় কিনা। তো তোমরা, তোমাদের যদি এটাতে হোল্ড না থাকে তাহলে তোমাদের এটা জানতে হবে। এটা কেন জানতে হবে একটু পরে বলছি। দেন হচ্ছে পাইথন। অবশ্যই পাইথন হচ্ছে যে মেইন জিনিস, কারণ হচ্ছে যে তোমরা যখন রিসার্চ করবা তোমাদের অবশ্যই এই রিসার্চের ডেটা অ্যানালাইসিস করা লাগবে। আমি কিভাবে ডেটা অ্যানালাইসিস করে বা এর একটা ডেমো দিব, ডেমো না সরি, একটা কেস স্টাডি দিব, যেটা আমারই মাস্টার্সের একটা থিসিস, মাস্টার্সের থিসিস। আমি এটা সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমার অ্যানালাইসিসের জন্য পাইথনের প্রয়োজন হবে। পাইথন ইজ এ জাস্ট ফ্যান্সি ওয়ে ফর দ্য ক্যালকুলেটর্স, ইজ এ ফ্যান্সি ল্যাঙ্গুয়েজ ফর দ্য ক্যালকুলেটর্স আর কি। তো এরপর হচ্ছে গেম ইঞ্জিনস, অবশ্যই ইউনিটি কিংবা আনরিয়েল ইঞ্জিন, যেটা যে দুটো মোস্ট পপুলার। আমরা ইউনিটিতেই কাজ করি, তোমাকে দুটোই শিখতে হবে না। ইভেন আমিও দুটো জানি না। আমি শুধু ইউনিটিতে কাজ করি, যেটার ব্যাক এন্ডে মানে সি শার্পে কাজ স্ক্রিপ্ট লিখতে হয়। এখন স্ক্রিপ্ট কেন লিখতে হয় সেটাও আমি দেখাবো। তো আনরিয়েল ইঞ্জিন হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে স্ক্রিপ্ট লিখতে হয়। ঠিক আছে, মানে সি প্লাস প্লাস দিয়ে ডেভেলপ করা লাগে। এই জন্য তোমার সি শার্প অথবা সি প্লাস প্লাস শিখতে হবে। দেন হচ্ছে ভিআর স্টিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যেখানে হচ্ছে যে ওপেন এক্সআর, অকুলাস এসডিকে। তো ওপেন এক্সআর আর অকুলাস এসডিকে যদি আমি খুবই সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে মনে করো ভার্চুয়াল রিয়েলিটিতে গেম ডেভেলপমেন্ট করার জন্য তোমার অনেক ধরনের সোজা কথা আমি কিভাবে বলবো, আচ্ছা যাই হোক, আমি আরেকটু সহজ ভাবে বলি। যেমন মনে করো তুমি সফটওয়্যার ডেভেলপ করছো, এই সফটওয়্যার ডেভেলপের কয়েকটা লেয়ার আছে। তার মধ্যে একটা লেয়ার হচ্ছে যে অবশ্যই ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে যে আর কিছুই না, তোমার লাখ লাখ হচ্ছে যে কোড স্ক্রিপ্ট, এক একটা এক একটা কোড হচ্ছে এক একটা স্ক্রিপ্ট। ঠিক আছে, লাখ লাখ স্ক্রিপ্ট। এই লাখ লাখ স্ক্রিপ্টের উপরে হচ্ছে যে ওই লাখ লাখ স্ক্রিপ্টের বিভিন্ন ফাংশন ব্যবহার করে তোমার হচ্ছে যে তোমার ভার্চুয়াল রিয়েলিটি ডেভেলপ করার জন্য কিছু ফাংশন, কিছু স্ক্রিপ্ট, কিছু ফ্রেমওয়ার্ক, ওটার উপর সেকেন্ডারি ফ্রেমওয়ার্ক বানানো হয়, যাতে করে তোমার ভার্চুয়াল রিয়েলিটিতে গেম বা বিভিন্ন অ্যাপ ডেভেলপ করতে সহজ হয়। যেমন মনে করো তুমি সাপোজ এই কন্ট্রোলারে বাটন টিপছো এবং তোমার অ্যাভাটারটা ওই ভার্চুয়াল রিয়েলিটিতে হচ্ছে মুভ করছে, তাহলে এটা কিভাবে হচ্ছে। অবশ্যই তুমি এখানে কোড করে এটা ফ্রম জিরো টু তুমি কোড করে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারো। বাট এখন বিভিন্ন ধরনের টুলস আছে, মানে টুল কিট আছে, যেমন তার মধ্যে একটা ওপেন এক্সার, ওখানে কিছু স্যাম্পল রেডি করা আছে যা তুমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি এটা চালিয়ে দিতে পারবে। তো অ্যাকচুয়ালি মনে করো সাপোজ আমি তোমাদেরকে একটা
ডেপথে একটা কথা বলি, সেটা হচ্ছে মনে করো তুমি যখন বাটন প্রেস করছো, অবশ্যই এই বাটন প্রেস করার কারণে একটা ফাংশন কল হচ্ছে, রিকল হচ্ছে, সরি কল হচ্ছে। এই ফাংশনটা তোমাকে হাতে লিখতে হতো, বাট এই এসডিকে গুলো ব্যবহার করে তোমার আর হাতে লিখতে হবে না। অবশ্যই এই এসডিকে গুলো যে ব্যবহার করেছে ওদের নিজস্ব কিছু ফাংশন থাকে যেগুলো হয়তো বা প্রি বিল্ড তুমি পাবা না ইউনিটিতে। এই জন্য হচ্ছে ওরা পুরো একটা প্যাকেজ ক্রিয়েট করেছে যেটাকে তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বলছে আর কি। তুমি ওখান থেকে হচ্ছে ফাংশন ইউজ করে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে। তো তেমনি হচ্ছে যে ওপেন এক্সআর একটা এসডিকে, ওপেন এক্সআর এর এসডিকে আছে, অকুলেসের এসডিকে আছে, ওরা ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি, হুম, ওরা এটা বের করেছে আর কি। যাই হোক, এরপরে আসে তোমার থ্রিডি মডেলিং। থ্রিডি মডেলিংটা আমি বলবো না যে খুব এক্সটেন্সিভলি তোমার দরকার, বাট তোমার জানলেই হবে যে থ্রিডি মডেলিং করতে হয়। যেমন থ্রিডি মডেলিং এ ব্লেন্ডার আছে, আমি জানি না তোমরা ব্লেন্ডার নিয়ে কখনো কাজ করেছো কিনা। তো আমি যখন ফার্স্ট অফ অল অটোক্যাড নিয়ে কাজ করেছি, তখন আমার তখন আমার মনে আছে ওখানে থ্রিডি তোমার মডেলিং করা যায় আর কি। তো মায়া তেমন একটা থ্রিডি মডেলিং একটা সফটওয়্যার, যেটা হচ্ছে অটোডেস্ক, মানে অটোক্যাড আর মাদার কোম্পানি আর কি। তোমার অটো ডেস্কের হচ্ছে যে একটা থ্রিডি মডেলিং সফটওয়্যার হচ্ছে মায়া। আর ব্লেন্ডার হচ্ছে যে এটা ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে তুমি এটাকে নিজের মতো করে বানাতে পারো। অনেস্টলি নিজের মতো করে বানাতে পারো বলতে কিভাবে বলবো, মনে করো ওপেন সোর্স বলতে বোঝায় এটা ফ্রি মোটামুটি। সোজা কথা হচ্ছে এটা ফ্রি। এখানে সব ধরনের তুমি ফিচার ফ্রি ইউজ করতে পারবা, এই জন্য এটাকে বলছে ওপেন সোর্স আর কি। মায়াতে কিছু কিছু ফিচার আছে তোমাকে হচ্ছে যে সাবস্ক্রিপশন নেওয়া লাগবে, ব্লা ব্লা ব্লা। অবশ্য মায়া ইটসেলফ মনে হয় তোমার সাবস্ক্রিপশন নেওয়া লাগে, বাট স্টুডেন্টদের জন্য মনে হয় 1 বছরের একটা টাইম থাকে হচ্ছে তুমি সাবস্ক্রিপশন ফ্রি নিতে পারবে। তারপরে হচ্ছে মেশিন লার্নিং, অবশ্যই এআই ইন ভিআর। তোমাদেরকে একটা উদাহরণ দেই। যেমন তোমরা যখন থ্রিডি গেম খেলো, আমি জানি না তোমরা কয়জন PS5 এ গেম খেলো। হাত তুলতে বলবো না, হাত তুলতে বলে কেউ কথা বলে না। হুম, কেউ খেলো না PS5 এ গেম? আচ্ছা, তো যারা মনে করো PS5 এ গেম খেলো, তখন হচ্ছে কন্ট্রোলার দিয়ে তোমরা তোমরা যখন শুটিং গেম খেলো, কন্ট্রোলার দিয়ে একটা 2D প্লেনে তোমার যে কার্সারটা আছে এটা কন্ট্রোল করা কিন্তু খুবই প্রিসাইজ হতে হয়। কিন্তু দেখবা তোমরা এই কন্ট্রোলার দিয়েই তোমরা হচ্ছে যে শুটিং গেম খেলছো, যেটা খুবই আই হেট ইট আর কি, কারণ এটা প্রিসাইজ না। এবং এখানে অনেকটা, আমি বলবো না এটা এআই, বাট এখানে অনেকটা হচ্ছে যে এজেন্ট এজেন্ট ম্যানিপুলেশনের কাজ হয় আর কি। তুমি দেখা যাচ্ছে একটা সার্টেন লেভেলে গিয়েছো, অটোমেটিক সেটা ওই এক্সাক্ট পয়েন্টে নিয়ে যাচ্ছে আর কি। দ্যাট মিনস ওই ভিডিও গেমটা তোমাকে হেল্প করছে শুট করতে। ঠিক তেমনি অনেকগুলো গেম আছে যেখানে বর্তমানে এআই ইউজ করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়, যেখানে হচ্ছে যে এই ধরনের ভার্চুয়াল এজেন্ট থাকে, মানে ভিডিও গেমের মধ্যে এজেন্ট থাকে, যারা হচ্ছে তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এগুলো চেঞ্জ হতে ওদের পারফরমেন্স চেঞ্জ হতে থাকবে। যেমন তোমরা সবাই অবশ্যই ফিফা খেলেছো, হ্যাঁ, এবং দেখবা তোমরা ফিফা হচ্ছে যখন প্রফেশনাল মোডে খেলতে থাকো, তখন হচ্ছে যে কয়েকটা ম্যাচ খেলার পর এটা কঠিন কঠিন হতে থাকে আরো। তার মানে তুমি যতই বেশি ভালো করছো এটা আরো কঠিন হচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে যে সে অ্যাডাপ্ট করে নিচ্ছে তার লেভেলটা। তো এই ধরনের কাজগুলো অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে এআই বা এমএল বা হোয়াট এভার, ঠিক আছে, মেশিন লার্নিং কাজ করছে আর কি, যেটাই বল। দেন হচ্ছে যদি আমি বলি তোমাদেরকে সফট স্কিলস এর কথা, যেমন অবশ্যই প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সব মানুষেরই থাকতে হবে, ব্যাপারটা এই জন্য এরকম। দেন হচ্ছে যে কোলাবরেটিভ তোমার হচ্ছে যে মেন্টালিটি থাকতে হবে, কারণ বিভিন্ন ধরনের অবশ্য তুমি মনে করো প্রফেসরের সাথে কথা বলছো, তাহলে প্রফেসরের সাথে কথা বলতে গেলেই তোমার হচ্ছে কোলাবরেটিভ মেন্টালিটি থাকতে হবে। তোমার যদি এটা না থাকে তাহলে প্রফেসর তোমাকে আগেই টাটা বাই বাই বলে দিবে। তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল, অবশ্যই এটা নিয়ে আমি খুব একটা বলবো না, কারণ এটা তোমরা সবাই জানো, ইভেন বাংলাদেশেও। সো কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে।
এরপরে হচ্ছে যে রিসার্চ স্কিলস এর মধ্যে আমি কয়েকটা সচরাচর যেটা আছে সেটাই লিখেছি: এক্সপেরিমেন্টাল ডিজাইন, ডেটা অ্যানালাইসিস এবং এইচসিআই নলেজ। এবার আসে এইচসিআই কি। এইচসিআই হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। তুমি যখন কম্পিউটার চালাচ্ছ, ওটাও কিন্তু একটা এইচসিআই। তো তুমি যদি লিটারালি মনে রাখো যে হিউম্যান অ্যান্ড কম্পিউটার ইন্টারাকশন, এটাই হচ্ছে এইচসিআই। বাট এটা ভার্চুয়াল রিয়েলিটিতে আরো বেশি ফ্লারিশড, কারণ হচ্ছে ইউ মানে তুমি একেবারে ওই কম্পিউটারের ভেতরেই। সো অবশ্যই এইচএমডি একটা ইটসেলফ কম্পিউটার, তুমি ওই কম্পিউটারের ভেতরেই, ঠিক আছে? এবং ওখানে ইন্টারেকশনটা যেটা হয়, ওটা একেবারেই হচ্ছে যে খুবই আম, যাই হোক, ইউজার ইন্টারফেসে খুবই ক্লোজ আছে। ইউজার ইন্টারফেস মানে তো বুঝছো, যেমন সেলফোনে তুমি মোবাইল চালাচ্ছ, এটা একটা ইউজার ইন্টারফেস। হ্যাঁ, তারপরে আমি কম্পিউটার চালাচ্ছি, কম্পিউটারে তোমার যে স্ক্রিনটা আছে এটা একটা ইউজার ইন্টারফেস। ইভেন কিবোর্ড একটা ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসের একটা ডেপথ আছে, ডেপথের একটা স্কোর আছে। ওই স্কোর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বেশি আগায় আছে আর কি, এর যদি সহজভাবে বলি। তো এই জন্য এইচসিআই নলেজ থাকাটা তোমার খুবই জরুরি। এখন এইচসিআই নলেজ বলতে আহ তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া কি কি। তাহলে এসিআর নলেজটা হচ্ছে, মনে করো, ইন্টারাকশন। ঠিক আছে? তুমি একটা কম্পিউটারের সাথে কিভাবে ইন্টারাকশন করা সম্ভব। তুমি তার কম্পিউটারের সাথে হ্যান্ডশেক করতে পারো না, তুমি একটা কম্পিউটারের সাথে তার হ্যান্ডশেক করতে পারবা। তোমার কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতে হলে তোমাকে মাউস ইউজ করতে হবে, তোমাকে কিবোর্ড ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে যে ওই ইন্টারাকশন মিডিয়া। তারপর হচ্ছে ইন্টারাকশন টাইপ। তুমি অবশ্যই ইন্টারাকশন টাইপ বলতে এখানে বোঝাই, মনে করো ক্লিক করছো, ঠিক আছে, এটা একটা ইন্টারাকশন টাইপ। তুমি মাউসের কার্সরটা মুভ করছো, হ্যাঁ, এটা একটা ইন্টারাকশন টাইপ। এভাবে করে ইন্টারাকশনের টাইপ চেঞ্জ হয়। এরপর হচ্ছে ইন্টারাক্টেবল। ঠিক আছে? তুমি দেখো তোমার একটা কম্পিউটার স্ক্রিনে তুমি সব জায়গায় ক্লিক করলেই কিছু না কিছু হয়, ব্যাপারটা এমন না। এমন কিছু জায়গা আছে যেখানে ক্লিক করলে কিছুই হচ্ছে না। তাহলে তুমি সব কিছুর সাথে ইন্টারাক্ট করতে পারবে না। যেসব জিনিসের সাথে ইন্টারাক্ট করতে পারবো ওটাই হচ্ছে ইন্টারাক্টেবল। ঠিক আছে? এগুলো আমি কেন বলছি একটু পরে আমি তোমাদেরকে এগুলো দেখাবো ইউনিটিতে। এগুলো হচ্ছে ইন্টারাক্টেবল। এরপর হচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আমার তো স্লাইড আরো অনেক বাকি। আচ্ছা, এনিওয়ে, এরপরে হচ্ছে তোমার ইন্টা- আহ, তোমার হচ্ছে যে, আচ্ছা, ইন্টারাকশন মেথড তো আমি বলেছি। এরপর হচ্ছে তোমার ইউজার ইন্টারফেস। অবশ্যই এইচসি এর মধ্যে একটা ইউজার ইন্টারফেস থাকবে, যেটার মাধ্যমে তুমি হচ্ছে ইন্টারাকশন করবে, যেমন তোমার ডেস্কটপের মনিটর বা হোয়াট। আচ্ছা, এবার আসো ইউনিটি। ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা দেখিয়েছে এগুলো মোটামুটি হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটির কিছু টুলস, কিভাবে তোমরা আগাবে। তো এটা খুবই স্লো করেছে, কারণ তোমাদেরকে এগুলো বোঝাতে একটু সময় লাগবেই, কারণ তোমাদের মাথায় ঢুকতে একটু সময় লাগবে, যেটা আমারও লাগতো। হয়তোবা তোমরা আমার চেয়ে বেশি স্মার্ট, তোমরা হয়তোবা তাড়াতাড়ি ক্যাচ করতে পারো। কিন্তু আমার মনে হলো এইভাবে বললে তোমাদের জিনিসটা মনে থাকবে আর কি। যাই হোক, এরপর হচ্ছে ইউনিটি। সেখানে আমি ভুল করেছি, খুবই দুঃখিত। এটা অ্যাকচুয়ালি ব্রেড এন্ড বাটার। আচ্ছা, তো ইউনিটি হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি রিসার্চার বা ভার্চুয়াল রিয়েলিটিতে কাজ করে এমন মানুষের জন্য ব্রেড এন্ড বাটার। কিছুই, যে কোনো কিছু হয়েছে, তুমি ইউনিটিতে ঢুকবা, ইউনিটিতে এটা ভিজুয়ালাইজ করবা, দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ এজ এ ভার্চুয়াল রিয়েলিটি ইনথুজিয়াস্ট মেবি। তো ইউনিটি কি? আমি বললাম যে এটা একটা গেম ইঞ্জিন, যেখানে হচ্ছে এটা ওয়াইডলি ইউজড একটা ভিআর ডেভেলপমেন্ট গেম ইঞ্জিন। এবং এটা অবশ্যই পিসি, মোবাইল, ভিআর হেডসেটে ডেভেলপ করা সম্ভব এই ইউনিটি দিয়ে। তুমি 2D গেমও বানাতে পারবে। এবং অনেস্টলি তোমরা আজকের পরে তোমরা যদি ইউনিটিটা ইনস্টল করে তোমাদের কম্পিউটারে তোমরা একটা তোমাদের সেলফোনের জন্য ভিডিও গেম বানাতে চাও, ইটস টোটালি ফাইন। এবং তোমরা একটা 2D গেম বানাতে পারলেই তোমরা একটা ভিআর ডেভেলপ করতে পারবে, এটা কোনো ব্যাপারই না। তো এরপর হচ্ছে বেসিক কনসেপ্ট কি আসলে, এটা আমি একেবারে তোমাদেরকে ডেমো যখন দেখাবো তখনই বলবো, আপাতত বলছি না। তো কি ফিচার কি? কি ফিচারটা হচ্ছে তোমার, অবশ্যই আমি এতক্ষণ তোমাদেরকে যেটা বললাম যে হচ্ছে যে
একটা আহ এটা কি বলে, তোমাদেরকে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের যে কি কম্পোনেন্ট গুলো আছে, এই কি কম্পোনেন্ট গুলো ধরে 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 তুমি হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা তোমার ইন্টারাকশন মিডিয়াম বা ইন্টারাক্টেবল সিন তুমি ভার্চুয়াল রিয়েলিটিতে বানাতে পারো। তো এর জন্য হচ্ছে অবশ্যই এই যে এসডিকে বা এসব কিছু ওখানে সাপোর্ট করছে। দেন হচ্ছে যে তোমার থ্রিডি মডেলিং এর কথা যেটা বললাম, যে থ্রিডি মডেলিং এ তোমার মডেলিং করা লাগবে বা বিভিন্ন ক্যারেক্টার বানাতে হবে, এমন না ব্যাপারটা। এখানে কিছু ফ্রি অ্যাসেট স্টোর আছে, তুমি ওখান থেকে ওসব অ্যাসেট গুলো বা থ্রিডি মডেল গুলো নিয়েও কাজ করতে পারো ফ্রি ফ্রি। তারপর হচ্ছে যে অবশ্যই ইন্টারফেসটা এমন ভাবে সাজানো যাতে হচ্ছে তুমি খুব ইজিলি কাজ করতে পারো আর কি। আমি জানি না কেউ ইউনিটিতে এখানে কাজ করেছে কিনা, কাজ করে থাকলে তো ভালো, আর না করে থাকলে আমি তোমাদেরকে একটু পরে একটা ডেমো দেখাবো। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পোনেন্ট গুলো কি কি? ঠিক আছে, এখানে আমি আসলে তোমাদেরকে কিছু পেপারের লিঙ্কও দিয়ে দিয়েছি সাথে সাথে, যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য ব্যবহার করেছি। ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পোনেন্ট গুলো একটু আগে তোমাদেরকে বলেছি, আমি ওটা অ্যাবস্ট্রাক্ট কম্পোনেন্ট বলেছি, যেটা অ্যাকচুয়ালি যে আমি ইন্টারাক্ট করছি, একটা ইন্টারাক্টেবল বা ইন্টারাকশন। হ্যাঁ, কিন্তু যখন ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস বানানো হয় সর্বপ্রথম, হ্যাঁ, তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়েলিটির কি কি কম্পোনেন্ট ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা পেপার থেকে নেওয়া, নোভা ক্যাটাল ফ্রম 2009, এক্সকিউজ মি। সর্বপ্রথম যেটা হচ্ছে একটা এইচএমডি হেড মাউন্টেড ডিসপ্লে, তোমাকে একটা ডিসপ্লে থাকবে যেটা হচ্ছে তোমার চোখের একটা ফোক, এমন ভাবে থাকবে যাতে হচ্ছে তুমি তোমার ফোকাল প্লেনে জিনিস প্রজেকশনটা হয় আর কি। দেন হচ্ছে থ্রিডি মাউস। এখানে থ্রিডি মাউস এটা অনেক আগের কথা, বাট এখন হচ্ছে যে এই যে কন্ট্রোলার, ঠিক আছে। দেন হচ্ছে তোমার ট্র্যাকার। ট্র্যাকার মিন্স তুমি যে ভার্চুয়াল স্পেসে আছো, হ্যাঁ, এটা তো তোমাকে জানাতে হবে কোনো না কোনো ভাবে একটা সিগন্যালের মাধ্যমে। তো এই ট্র্যাকারটা হচ্ছে তোমাকে হেল্প করবে তোমার ভার্চুয়াল স্পেসে তোমার পজিশন পজিশন করতে। দেন হচ্ছে ইনপুট ডাটা স্ট্রিম আর আউটপুট ডাটা স্ট্রিম। তো তখন এটা যেটা ভার্চুয়াল, সরি, এইচএমডির একটা হচ্ছে তোমার উদাহরণ দিয়েছে, এটা অনেক আগের, এবং এখানের ব্যাক এন্ডে বা এটার মূল সিপিইউ যেটা ছিল, এটার ব্যাক এন্ডে ছিল একটা কম্পিউটার ইটসেলফ। তো এটা কম্পিউটার থেকে নেওয়া হতো, বাট এখন আসলে সবকিছু এমবেডেড ইন দা এইচএমডি আর কি। ঠিক আছে, তো ইনপুট ডাটা স্ট্রিম বলতে কি বোঝায়, কিংবা আউটপুট ডাটা স্ট্রিম স্ট্রিম বলতে কি বোঝায়? মনে করো তুমি যখন ক্লিক করছো, এটা অবশ্যই ইনপুট ডাটা, তুমি ইনপুট দিচ্ছ, ওই জিনিসটাকে তোমার প্লেয়ারটাকে ওখানে মুভ করছো বা তোমার অ্যাভাটারটাকে ওখানে মুভ করছো। এবং আউটপুট ডাটা স্ট্রিম হচ্ছে তুমি মনিটরে যেটা দেখতে পাচ্ছ, যেটা এক্স্যাক্টলি সেম টু সেম ফর কম্পিউটার অর এনি সেলফোন ডিভাইসেস আর কি। তো এগুলো হচ্ছে কিছু কিছু বেসিক জিনিস। এরপরে দেখো, আমরা যখন ট্র্যাকিং করছি, এই ট্র্যাকিং এর মাধ্যমে এবং ট্র্যাকিং এর ইনপুট আউটপুটের মাধ্যমে আমরা কাকে এক্সাইট করছি, কাকে বলছি কিছু একটা করা লাগবে বা লাগবে না, বা কিছু একটা ঘটছে, সেটা হচ্ছে আমাদের সেন্স। ঠিক আছে, আমরা আমাদের যে সেন্স গুলো আছে, এই সেন্সের আমি একটা এখানে আম, তোমাদেরকে একটা চার্ট দিয়েছি, যেটা তুমি দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাকচুয়ালি আইসাইটের সেন্সরি ফ্যাক্টর কতটুকু। দেন হচ্ছে হিয়ারিং, দেন হচ্ছে স্মেল, দেন হচ্ছে টাচ, দেন হচ্ছে টেস্ট। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে তুমি আইসাইট দিয়ে তুমি সবকিছু দেখতে পাচ্ছ। দেখো, আমি যে এখানে বসে আছি, আমি কিন্তু আইসাইট দিয়ে অনেক দূর, ইভেন চাঁদ দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদে কোনো ঘটে যাওয়া ঘটনা আমি কিন্তু শুনতে পাই না। কিংবা চাঁদে কেউ রান্না করলে আমি স্মেল করতে পারি না, কিংবা চাঁদকে আমি ধরতে পারি না। ইভেন আমাদের যে সর্বশেষ আছে জিহ্বা, এটা দিয়ে টেস্টও করতে পারি না। তাহলে এই চাঁদের উদাহরণ দিয়ে তুমি বুঝে যাচ্ছ যে আমাদের ইম্প্যাক্টটা কোন ইন্দ্রিয় বা কোন হিউম্যান সেন্সেশনের সবচেয়ে বেশি ফ্যাক্টর, ইম্প্যাক্টটা। এগুলো নিয়ে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কাজ হচ্ছে। তুমি দেখো, তুমি ভার্চুয়াল রিয়েলিটি দেখতে পাচ্ছ তোমার আইসাইট দিয়ে। তাহলে এটা এটা বলার মানেটা হচ্ছে তোমাকে শুধু কোনো একটা কিছু দেখানোর মাধ্যমে তোমার বাকি সেন্স গুলোকে ম্যানিপুলেট করা এট সার্টেন লেভেল সম্ভব, এবং যেটার কারণে তুমি ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি ইমার্সড ফিল করছো। যাই হোক, এবার হচ্ছে কম্পোনেন্টস ইন ইউনিটি। এতক্ষণ বললাম যে কম্পোনেন্টস ইন এইচএমডি, যেটা অনেকটা হার্ডওয়্যার পার্সপেক্টিভ,
এটা হচ্ছে অনেকটা সফটওয়্যার পার্সপেক্টিভ। তোমরা যদি এখানে দেখো, একটা তোমরা যদি একটা গেম খেলো, একটা গেমের মধ্যে তুমি মনে করো একটা উম, একটা অবজেক্ট দেখতে পাচ্ছ, যেমন মনে করো ওই যে কিছুক্ষণ আগে দেখলে একটা ফুটবল। ঠিক আছে, এই ফুটবল একটা গেম অবজেক্ট। এখানে একটা ভিডিও গেম, আমি বারবার ভিডিও গেম বলছি কারণ ভার্চুয়াল রিয়েলিটিতে যায় বানাবা, ওটার একটা ভিডিও গেমের মতোই। হ্যাঁ, ভিডিও গেম বলে তোমাদের একটু ভালো লাগতে পারে, এই জন্য আমি ভিডিও গেমই বলছি। যাই হোক, তুমি যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবা, ওখানে মনে করো সাপোজ যে বলটা ওটা একটা অবজেক্ট, ওই অবজেক্টের কি কি থাকে, সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট থাকবে। স্ক্রিপ্ট বলতে অবশ্যই ওখানে একটা ফাংশন থাকবে কোডের মধ্যে। ওটা কি করবে আসলে, ওটা কেন লিখবো, সেটা হচ্ছে ও যখন দেখো কিক করছে ওই গেমের মধ্যে, ওর পায়ের একটা অ্যাভাটার আছে বা পায়ের একটা অবজেক্ট আছে, যেটার সাথে ওর বল অবজেক্টটা কি করছে, টাচ করছে। এটাকে আমরা বলি কোলাইড করছে বা কলিশন হচ্ছে। এই কলিশন হলে কি হবে, কোন অ্যাঙ্গেল থেকে কলিশন হলে কি ঘটবে, ওই বলটা কোন দিকে আগাবে, এই জিনিসগুলো স্ক্রিপ্টের মধ্যে লেখা থাকবে অ্যাজ এ ফাংশন। দেন বিভিন্ন ধরনের ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে বা ইভেন্টের উপর ডিপেন্ড করে, এক একটা ইভেন্ট, এক একটা কলিশন, এক একটা ইভেন্ট, ওই ইভেন্টগুলোর উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারবো যে হচ্ছে যে ওর ফার্দার মুভমেন্টটা কোথায় হবে। এই জন্য স্ক্রিপ্টটা দরকার। এবার আসি মেশ। আরো অনেক অবজেক্ট আছে, আরো অনেক ক্রাইটেরিয়া আছে, আম, এবং ক্যারেক্টারিস্টিক্স আছে একটা একটা গেম অবজেক্টের। কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, যাতে তোমরা হচ্ছে যে লিস্ট ইউনিটিতে ঢুকে কিছু একটা করতে পারো, এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেন হচ্ছে মনে করো মেশ। মেশ হচ্ছে অ্যাকচুয়ালি তোমার একটা ভার্চুয়াল, একটা গেম অবজেক্ট বা একটা ভার্চুয়াল অবজেক্টের মধ্যে তোমার উপরে একটা মূলত একটা লেয়ার থাকে, যে লেয়ারটাতে কালার বসে। ঠিক আছে, আমি খুবই খুবই জেনেরিক লেভেলে কথা বলছি আর কি, যাতে তোমাদের সুবিধা হয়। একটা কালার বসবে, ঠিক আছে। আমি যদি সাইন্টিফিক্যালি বলি, একটা কালার প্রজেক্ট হবে, যে কালার প্রজেক্টে তুমি দেখতে পাও। এবং এই মেশের কিন্তু বিভিন্ন ধরনের তোমার কি বলবো, তোমার বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। যেমন মনে করো, তো ওখানে একটা লাইট সোর্স থাকবে ভিডিও গেমের মধ্যে, ওই লাইট সোর্সটা ওখানে পড়বে, এবং ওই লাইটটার যে শ্যাডোটা বা রিফ্লেকশনটা তোমার চোখে কিভাবে আসবে, কি অ্যাঙ্গেলে আহ এটা হোয়াইট দেখাবে, হোয়াইট দেখাবে, কিংবা কালার ডিফারেন্ট হয়ে যাবে, এই জিনিসটা ওই মেশের উপর যে কালারটা বসবে বা ওই মেশের ক্যারেক্টারিস্টিক্স বা ওই মেশের হচ্ছে যে ইন্সপেকশনের উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলা ওই মেশ কন্ট্রোল করবে। দেন হচ্ছে অবশ্যই অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে ওই অবজেক্ট গুলোকে ম্যানিপুলেট করতে পারো তুমি, এবং ম্যানিপুলেট করে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারো। যেমন মনে করো বড় ছোট হচ্ছে, এবং তোমাকে এটা লিটারালি হচ্ছে যে রেকর্ড করা লাগবে আর কি। যাই হোক, আমি তোমাকে হয়তো বা অ্যানিমেশন দেখাতে পারবো না, বাট তোমরা আহ তোমাদেরকে আমি একটা ইউটিউবের ভিডিও লিংক দিয়ে দিব। ওখানে কি অ্যানিমেশন আছে? না, অ্যানিমেশন নেই অবশ্য। যাই হোক, ওখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা ভিআর এর একটা আহ, ছোটখাটো একটা গেম বানানোর মতো আর কি, ভিআর একটা এনভায়রনমেন্ট বানানোর মতো একটা টিউটোরিয়ালের মতো আছে, 5-7টা ভিডিও, তোমরা ওগুলা দেখে যদি চাও ট্রাই করতে পারো। দেন হচ্ছে ফিজিক্স। যখন মনে করো তুমি ওই ওই বলটাকে কিক করা হচ্ছে, ওই বলটা কোন গতিতে আগাচ্ছে, ওই বলের একটা ওজন আছে ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে, এই জিনিসগুলো তুমি সেট করে দিতে পারবে। দেন অবভিয়াসলি অডিও, যখন একটা ঘটনা ঘটছে, দ্যাট মানে হচ্ছে তুমি কিক করছো, তখন হচ্ছে ওই কিকের সাথে তুমি একটা সাউন্ড জুড়ে দিতে পারো, যে ওই কিকটা হওয়ার সাথে সাথে এই ধরনের একটা সাউন্ড হতে পারে। দেন হচ্ছে এসেট। হোয়াট ইজ ইট? এসেট। এই এসেট গুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি এক একটা গেম অবজেক্ট, যেটা হচ্ছে যে রেডি করা আর কি। ঠিক আছে, মনে করো একটা মনে করো একটা কাপ ইন ভার্চুয়াল ওয়ার্ল্ড। ঠিক আছে, ওই কাপটা তুমি ধরতে পারছো। ঠিক আছে, আহ ভার্চুয়াল রিয়েলিটিতে। তারপর হচ্ছে মনে করো তুমি যদি নর্মালি একটা ভিডিও গেমে বলো যে একটা গাড়ি, মনে করো প্রি বিল্ড একটা গাড়ি, ওই গাড়িতে বিভিন্ন স্ক্রিপ্ট দেওয়া আছে। তুমি যদি কিবোর্ডে মনে করো অ্যারোতে ক্লিক করছো, তাহলে হচ্ছে এটা সামনে পেছনে আগাবে। এই পুরো ব্যাপারটা, এই পুরো থ্রিডি মডেলটা এবং
এটাতে স্ক্রিপ্ট থাকবে, এটাতে ডিফারেন্ট ম্যাথস থাকবে, এটাতে অ্যানিমেশন থাকবে, ফিজিক্স দেওয়া থাকবে, অডিও দেওয়া থাকবে। এই সব কিছুটা হচ্ছে সবকিছু মিলে এটা একটা অ্যাসেট। তো এগুলো অনেকে হচ্ছে তুমি এখানে আরেকটা জিনিস আছে, তোমরা এই ধরনের অ্যাসেট বানিয়েও কিন্তু তোমরা মানে যেটা হচ্ছে 3D মডেলিং আর কি, তোমরা সত্য কথা বলতে যে ইনকাম করতে পারো আর কি। এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে হচ্ছে 3D অ্যাসেট বানিয়ে তারা হচ্ছে সেল করছে, আমাদের কেনা লাগছে আর কি, তাহলে তুমি অবশ্যই টাকা পাবে, ব্যাপারটা এরকম। এরপর হচ্ছে রেন্ডারিং। রেন্ডারিং হচ্ছে হোল সিচুয়েশনটা আর কি, যে যেমন এটা অ্যাকচুয়ালি মূলত 3D ডেভেলপ 3D মডেলিং এর ক্ষেত্রে কাজে লাগে। তুমি যখন মনে করো বিভিন্ন অ্যানিমেশন দেখছো, এই অ্যানিমেশনটা তোমার, এটাকে অনেকে বার্ন বলে, আমরা বার্ন বলি। বার্ন করার জন্য পুরো অ্যানিমেশনটা তুমি মনে করো রেকর্ড করেছো, যখন এই অ্যানিমেশনটা ইটসেলফ একটা কম্বাইন্ড অবজেক্ট হয়ে যাবে ওই অ্যানিমেশন সহ, তখন এটাকে আমার রেন্ডার করা লাগবে। আমি জানি তোমরা ইলাস্ট্রেটর ইউজ ইউজ করেছো বা প্রিমিয়ার প্রো ইউজ করেছো কিংবা কোরাল ভিডিও এডিটর ইউজ করেছো, যেখানে রেন্ডারিং টার্মটা তোমরা ইউজ করেছো আর কি। এই সবগুলো জিনিস মিলে, মনে করো বিভিন্ন গেম অবজেক্ট মিলে একটা পুরো ভার্চুয়াল রিয়েলিটির ওয়ার্ল্ডের একটা জায়গা হয়, যেটাকে আমরা বলি সিন। সিন মানে সিনেমাতে যে সিন থাকে, সিন আর কি, বা সিনারিও হোয়াটএভার। এখন দেখো একটা প্রজেক্টের হায়ারার্কিতে অ্যাকচুয়ালি কি কি এলিমেন্ট থাকছে আর কি, সেটা দেখো। একটা টোটালি একটা সিন থাকবে, ওই সিনের ভেতরে অনেকগুলো গেম অবজেক্ট থাকবে, এবং ওই বিভিন্ন গেম অবজেক্টের বিভিন্ন কম্পোনেন্ট থাকবে, যেগুলো মনে করো আমি একটু আগে বলেছি, যে এসেট, অ্যানিমেশন, স্ক্রিপ্টস, মেশ, হাবিজাবি, এসব আর কি। তো আশা করি তোমরা সবাই বুঝেছো আর কি। তো আমি এখন একটু ডেমো দেখাবো। ডেমো বলতে আমি আসলে ইউনিটির যে ইন্টারফেসটাই দেখাবো। এখানে একটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি আমি। এই টিউটোরিয়ালটা তোমরা ভিআর এ ডেভেলপ করতে পারো আর কি। আচ্ছা, তোমাদের অনেক রাত হয়ে গেছে না? তোমাদের এখন কয়টা বাজে? 11টা নাকি? ভাই 12টা। আচ্ছা, ভাই 12টা। অলমোস্ট 12টা বাজছে। তাহলে তো সবার ঘুম এসে গেছে, এবং আমারও হচ্ছে যে একটু পরে যেতে হবে আর কি। আমার আজকে ফ্রাইডে আর কি, নামাজ আছে। উম, আচ্ছা, এই যে দেখো এখানে, এটা হচ্ছে যে আমাদেরই একটা তোমার প্রজেক্ট আর কি, মানে আমারই প্রজেক্ট আর কি। তো মনে করো এখানে বিভিন্ন অবজেক্ট আছে, তুমি হচ্ছে যে এই অবজেক্ট গুলো হচ্ছে যে এখানে ইনক্লুড করেছো, এবং এইটা পুরোটা অবজেক্টটা একটা সিনের ভেতরে। তোমরা কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার তো নাকি? জি জি ভাই। ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে মনে করো একটা মেইন ক্যামেরা আছে, যে মেইন ক্যামেরাতে তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে গেম ভিউ আর কি। তো আমি যদি তোমাদেরকে প্লে করে দেখাই, দেখো এটা একটু ডিফারেন্ট টাইপের জিনিস, বাট তোমরা মোটামুটি এভাবেই দেখবে আর কি যখন ইউনিটি নিয়ে কাজ করবে। দেখো এটা একটা রিপ্লে সেশন, যে হচ্ছে একজন গেম খেলেছে অলরেডি, এবং আমি ওটা রিপ্লে করছি। ঠিক আছে, এই যে তোমরা দুটো এখানে দুটো লাইন দেখছো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আই থেকে, মানে আই ইন্টারেক্টেবল আর কি, যাই হোক আই গেজ আর কি। তো এই আই গেজ দিয়ে যখন এই ওয়্যারটার উপর পড়ছে, এটা বিভিন্ন কালার শেডিং হচ্ছে। এটার কারণ আমি একটু পরেই বলবো এটা কেন করেছি। আচ্ছা, তোমরা ওদিকে দেখতে থাকো। এরপরে হচ্ছে যে এখানে বিভিন্ন অবজেক্ট আছে, এই অবজেক্টের মধ্যে যেমন মনে করো আমার প্লেয়ারের অবজেক্টটা হচ্ছে যে কমন অবজেক্ট, এই যে বডি, এটা হচ্ছে আমার বডি। যখনই আমি এটা অ্যাকচুয়ালি ভিআর এ প্লে করব, তখনই হচ্ছে যে এই যে হ্যান্ডস যেটা দেখছো, এটা আমার এখনো দেখা যাবে। এটা এখন এখানে মাটিতে পড়ে আছে, আমি জানি এটা খুবই কনফিউজিং, বাট ব্যাপারটা যখন তুমি এটা স্টার্ট করবে ভিডিও গেমে, মানে এইচএমডি তে, তখন তোমার এখানে পজিশন হয়ে যাবে আর কি। তখন তুমি ইন্টারেক্ট করতে পারবা বিভিন্ন কিছু। এরপর হচ্ছে মনে করো এখানে আরো কিছু আহ ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে মনে করো, হ্যাঁ, হুম, এখানে কিছু বাটন আছে, যে বাটনগুলো প্রেস করলে অ্যাকচুয়ালি
ওই ইউজারটা এই গেমটা খেলতে পারবে। গেমটা কি এটা আমি একটু পরে বলছি। তো এই বাটনগুলো প্রেস করে দেখো, আমি এখানে বাটনগুলো 3D স্পেসে প্লেস করেছে যাতে হচ্ছে ওখানে ইন্টারেক্ট করতে পারে। হুম, এই যে এই বাটনগুলো। আচ্ছা, এটার কাজটা ছিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মাস্টার্সের থিসিস, এটার কাজটা ছিল হচ্ছে এই ওয়্যারটা, এই ইয়েলো কালার যে ওয়্যারটা দেখতে পাচ্ছ, এটার এটার ভেতরে এই লুপটা, এই যে রেড কালার যে লুপটা নিয়ে যেতে হবে। এটা তোমরা হয়তো বা আগেও দেখেছো আর কি। এটা হচ্ছে যে ওভাবে নিয়ে যেতে হবে। তোমরা আরেকটু যদি দেখো, এই দেখো এই হোয়াইট কালার যে লুপটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিনোট করছে যে রেড কালার যে লুপটা আছে ওটাই। তো ও দেখো এটার মধ্যে উইদাউট টাচিং ইট এটা নিয়ে যেতে হবে আর কি। এটাই ছিল টাস্ক, এটা এবং কমপ্লিট করতে হবে। এবং সে এটা করার সময় সে কোন দিকে তাকাচ্ছে, এই জিনিসটা আমরা এই কালার গ্রেডিয়েন্টের মাধ্যমে বুঝতে পারছি। তো আরেকটা হচ্ছে তোমার, এখানে অবজেক্ট দেখিয়েছি, ইন্টারাকশন দেখিয়েছি, আরেকটা জিনিস দেখায় তোমার। মনে করে এই যে আমার বডি যেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ওইটা নিয়ে কাজ করছে আর কি, যদিও এটা এখানে দেখা যাচ্ছে না, একটু আগে যেটা দেখালাম। এখানে মনে করো বিভিন্ন অবজেক্টে এক একটা স্ক্রিপ্ট থাকে। যেমন মনে করো যে হচ্ছে যে, দাঁড়াও, দিয়েছিলাম জানি, আচ্ছা, এটা না দিয়ে আমি, হুম, আচ্ছা যাই হোক, আমি তোমাকে একটা করে দেখাই। যে মনে করো এখানে আমি একটা 3D অবজেক্ট অবজেক্ট ঢোকাবো, মনে করো একটা কিউব ঢোকালাম। ঠিক আছে, এই কিউবটার মনে করো দেখেছো এখানে অনেক অনেক কিছুই আছে, যেমন মেশ রেন্ডারার, মেশ, তারপর হচ্ছে বক্স কোলাইডার। বক্স কোলাইডার হচ্ছে যে যখন একটার সাথে একটা কোলাইড করবে, ঠিক আছে, তখন এই বক্স কোলাইডার গুলোর হচ্ছে যে টাচের মাধ্যমে এক একটা অ্যাকশন হবে বা এক একটা কলিশন হবে আর কি। ঠিক আছে, তো এই কলাইডার গুলোর মধ্যে তুমি আহ ফিজিক্স দিতে পারবে। ফিজিক্স মানে হচ্ছে যে মনে করো এটার ওজন কতটুকু, হাবিজাবি। এই ফিজিক্স দেওয়ার জন্য মনে করো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রিজিড বডি। মনে করো আমি একটা রিজিড বডি এড করলাম, এই যে এখানে আমি ওর মাস দিতে পারবো, ভর দিতে পারবো, ড্র্যাগ দিতে পারবো। যাই হোক, ড্র্যাগ এগুলো নিয়ে আমি আর না বলি। তারপর হচ্ছে গ্র্যাভিটি দিতে পারবো, যেহেতু হচ্ছে গেম অবজেক্টের মধ্যে তুমি যদি উপরে টেনে ছেড়ে দাও এটা পড়ে যাবে। তারপর হচ্ছে আমি এখানে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট দিতে পারবো। মনে করো আমি একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করলাম, ধরো আইচি বলি, হুম, ঠিক আছে, হ্যাঁ, ক্রিয়েট অ্যান্ড অ্যাড, এই স্ক্রিপ্টটা আমি অ্যাড করলাম। এখন এই স্ক্রিপ্টটা আমি সি শার্পে লেখা শুরু করবো। বুঝতে পেরেছো? এবং এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে স্টার্ট এবং আরেকটা হচ্ছে আপডেট। স্টার্ট মানে হচ্ছে যখনই তুমি গেমটা স্টার্ট করবে ওই অবস্থায় ওই অবজেক্টটা কি ধরনের সিচুয়েশনে থাকবে। আর আপডেট মানে হচ্ছে তুমি একটা ইন্টারভাল দিয়ে দিবা প্রতি সেকেন্ড বা প্রতি 10 মিলি সেকেন্ড, এই কতক্ষণ পর পর ওটার সিচুয়েশনটা আপডেট হতে থাকবে। এবং এর মাঝখানে তুমি যদি ওটার সাথে ইন্টারেক্ট করো বা কিছু করো, ওটা যেখানে থাকুক না কেন, তোমার ফাংশন তোমার কোড অনুযায়ী ওটা আপডেট হতে থাকবে। এই দুইটা কমন ফাংশনকে তোমার কাজ করাতে হবে যদি এখানে তুমি ডেভেলপ করতে চাও আর কি। তারপর হচ্ছে মনে করো প্রতিটা অবজেক্টের যে তোমার কম্পোনেন্ট গুলো থাকবে সেগুলো এখানে দেখা থাকবে। এবং তোমার মনে করো এখানে অনেকগুলো, এটা হচ্ছে তোমার প্রজেক্টের, এই প্রজেক্ট ফাইলের, এই গেমের বা এই অ্যাপ্লিকেশনের যত ধরনের কম্পোনেন্ট আছে এখানে দেখা যাবে। এই কম্পোনেন্টের ভেতরে মনে করো এটা জাস্ট একটা ফাইল সিস্টেম হায়ারার্কিতে রাখা আর কি। দেন হচ্ছে তুমি এই জিনিসগুলো কম্বাইন করে দেন হচ্ছে প্লে করবা এবং
ফার্দার এটা প্লে করবে। কিসের মাধ্যমে দেখবে? তুমি যে ক্যামেরাটা দিয়েছো মেইন ক্যামেরা, ওই মেইন ক্যামেরার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি তোমার ভিউ পয়েন্ট পাবে। তুমি এটা তোমার এইচএমডি হতে পারে, তোমার কম্পিউটার স্ক্রিন হতে পারে। যাই হোক, এখানে আসলে অনেক কিছুই করার আছে, বাট আমি তোমাদেরকে ট্রাই করলাম খুবই সিম্পলি, যেহেতু সময়ও কম, খুবই সিম্পলি এটা বলার জন্য। এরপর হচ্ছে যে একটা কেস স্টাডি, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি, এটা আমার মাস্টার্সের থিসিস ছিল। এই মাস্টার্সের থিসিস তোমাকে, এটা আমি কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে তোমরা যখন ফার্দার, এখনো তোমরা অনেক রিসার্চ করছো, অনেকে রিসার্চ করছো এবং ফার্দার রিসার্চও করবে। এই রিসার্চে কিছু কমন জিনিস আছে। যেমন তুমি রিসার্চটা করার সময় প্রথমে চিন্তা করবে এই রিসার্চটা করার কারণটা কি, এই রিসার্চ চ্যালেঞ্জ গুলো কি কি। ঠিক আছে। দেন হচ্ছে অ্যাকচুয়ালি এতদিন ধরে কি রিসার্চ হয়ে আসছে এবং এই রিসার্চে কি ধরনের গ্যাপ হতে পারে। দেন হচ্ছে এই রিসার্চে আসলে প্রবলেমটা কোথায়, যে তুমি যে দাঁড় করিয়েছো মোটিভেশন, যে তোমার একটা ইচ্ছা জেগেছে একটা কাজ করার জন্য, এই কাজ করতে গিয়ে অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশনে কি একটা প্রবলেম আছে যেটার সলিউশন তোমার কাজটা, এই ধরনের একটা কানেকশন তোমার করতে হবে। দেন হচ্ছে যে, যাই হোক, এটা একটু ডিফারেন্ট ইস্যু, যে তোমার ওই রিসার্চ থেকে তোমার এক্সপেকটেশনটা কি। ঠিক আছে। এক্সপেকটেশনটা হচ্ছে হাইপোথেসিস, একটা হচ্ছে না নাল হাইপোথেসিস বলে, একটা হচ্ছে যে তোমার অল্টারনেট হাইপোথেসিস বলে। যাই হোক, এগুলা আস্তে আস্তে হয়তো বা তোমরা জানো বা জানবে। যাই হোক, দেন হচ্ছে তোমাকে অবশ্যই তুমি যে কাজ করছো ওই কাজ রিলেটেড তোমাকে আম, অবশ্যই তোমাকে একটা হিস্ট্রি দিতে হবে, বা লিটারেচার রিভিউ যেটাকে বলে, আহ, ওটা দিতে হবে এবং রিলেটেড হতে হবে, যে তুমি যে ফার্দার কাজ করছো ওই কাজটা অ্যাকচুয়ালি এই ধরনের কাজ করতেও ব্যবহার করা যাবে। দেন হচ্ছে যে আমি তাদেরকে একটা ডেমো দিলাম, যেটা এতক্ষণ তোমাদেরকে দেখালাম। মানে এটা জাস্ট একটা আর কি, তাদেরকে মেথোডোলজি বললাম যে আমি কিভাবে কি করেছি, দেন হচ্ছে কিভাবে ডাটা কালেক্ট করেছি, দেন হচ্ছে যে সার্ভে করা লাগে আর কি, এগুলো অবশ্যই অ্যাকচুয়ালি হিউম্যান সাবজেক্ট নিয়ে আমি কাজ করেছি। দেন হচ্ছে যে আমি কোন কোন প্যারামিটার নিয়ে কাজ করেছি এবং কেন করেছি তার একটা ফিচার সিলেকশন আছে। ওই তোমরা অলরেডি হয়তো বা জানো যে কনফিউশন মেট্রিক্স বা কোরিলেশন হিট ম্যাপ, তো ওই জিনিসটা ব্যবহার করেছি আমি কোন কোন ফিচার নিয়ে কাজ করব। তো এখানে মনে করো ইভ্যালুয়েট করেছি যে হচ্ছে যে যারা ইউজার ওরা বিভিন্ন কাজ করার সময় তাদের পারফরমেন্সটা কেমন ছিল, এসব হাবি জাবি। আচ্ছা, এবার কেরিয়ার নিয়ে যদি আমি বলি যে আসলে কেরিয়ারটা কেমন হওয়া উচিত আর কি, বা কি কি চিন্তা করছো, এটা অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে একাডেমিক্স কিংবা হচ্ছে যে তোমরা এন্টারপ্রেনারশিপ, যেটা ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি হতে পারে। তারপর হচ্ছে অবশ্যই ইন্ডাস্ট্রি। এখানে আমি একটা ভিডিও দিয়েছি, যেহেতু সময় কম এবং অনেকেই রাত 12টা বেজে গেছে, অনেকেই খুবই টায়ার্ড এখন, রমজান মাস, এই জন্য আমি আর আসলে এটা নিয়ে আর বলতে চাচ্ছি না। বাট আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, এই স্লাইডটাতে তোমরা পাবে আর কি, এই ডেমো ভিডিওটা এখানে দেখে রাখতে পারো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এবং লাস্ট আমার, তোমাদের কাছে আমার একটা টিপস থাকে, সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা চাইবে যে তোমরা আসলে কোন কাজটা করতে ভালো লাগে, যদি ভিআর হয় ভিআর, এবং ভিআর এ কোন স্পেসিফিক কাজ। যেমন আমি এখন ভিআর এ কাজ করতে চাচ্ছি হচ্ছে আই গেজ নিয়ে। ঠিক আছে। যে অ্যাকচুয়ালি আই ইন্টারাকশনটা কিভাবে হয় না হয়, এর ড্রব্যাক কি, বা এটা দিয়ে কি কি করা সম্ভব, ব্যাপারটা অনেকটা এরকম। দেন হচ্ছে অবশ্যই বেশি বেশি ওই রিলেটেড রিসার্চ পেপার পড়তে হবে। দেন হচ্ছে যাই পারো তাই লিখতে হবে। তুমি রিসার্চ নিয়ে যাই বুঝেছো তা লিখে ফেলবা, ডায়েরিতে হোক, নোটবুকে হোক, হোয়াট এভার। দেন হচ্ছে তুমি ওই লেখাগুলা ব্যবহার করে তুমি যখন রিসার্চ পেপার লিখতে বসবা, হ্যাঁ, তখন হচ্ছে ওই লেখাগুলো কাজে লাগবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে তুমি পড়াশোনা করতে গিয়ে তোমার অনেক কিছুই মনে নাই, তখন হচ্ছে পাবলিশ করতে চাইলে এগুলো তোমার অনেকেই কাজে দিবে। দেন হচ্ছে তোমার তোমার পোর্টফোলিও দাঁড় করতে হবে। তোমরা একটা ওয়েবসাইট খুলতে পারো যেখানে হচ্ছে ডেইলি তোমাদের আপডেট দিতে পারো। আম, যেমন হচ্ছে সাপোজ তোমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছো, ওটা ওখানে ইনক্লুড করলে তোমাদের আজকে কোন একটা সেশন তোমরা জয়েন করেছো, তোমার একটা এক্সপিরিয়েন্স হলো ওখানে, লাইক এ ডায়েরি। ঠিক আছে, তোমার একটা হোল হিস্ট্রি থাকলো। ফার্দার এটা কেন কাজে লাগে আমি বলি, যখন তোমাদের রিজুমে লিখতে বসবা তখন তোমরা এখান থেকে টেনে টেনে সুন্দর করে রিজুমে সাজাতে পারবা, যে এক্সপিরিয়েন্সের দরকার হয় সেখানে সাজিয়ে ফেলবা। অ্যান অ্যাকশন প্ল্যান ইজ জাস্ট ডু ইট। অনেস্টলি তোমরা এটা করো, তারপরে বুঝবে এটার আসলে ফলটা কি। আমরা করিনি, আমরা অনেক বিফলে ছিলাম আর কি। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে রাত 12টা পর্যন্ত সময় দেওয়ার জন্য। তোমাদের যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে করো। অনেকেই চলে গিয়েছে আমি জানি, প্লিজ।
সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি? ভাই রমজান মাস তো তো হুম হুম অলরেডি হুম। 12টা প্লাস। আসলে এটা একটা অড টাইমিং, কেন যে 10:30 দেওয়া হয়েছে আমি জানি না। ভাই এখন হচ্ছে আমাদের হচ্ছে ভাই এই টাইমটাতেই নিতে হচ্ছে, কজ হচ্ছে ওই এর আগে তারাবির নামাজ থাকে, তো যার জন্য ও হচ্ছে মেইনলি প্রবলেম হয়ে যায় আর কি, মানে আগে হচ্ছে টাইমটা অ্যাকোমোডেট করা আর কি। তো আমাদের সাথে ভাই ওই অনেকে হচ্ছে আর কি আপনার আছে যে ওরা রেকর্ড দেখে নিচ্ছে, তো ওই হচ্ছে যে মানে রমজানের টাইমটা তোদের অসুবিধার কথা হচ্ছে আর কি আমাদেরকে ইনফর্ম করে আর কি। তো ভাই আমি হচ্ছে আপনাকে অনেক থ্যাংক ইউ জানাবো আমাদের সাথে জয়েন করার জন্য, মানে এই টাইমটা আপনিও মাঝখানে অনেক বিজি ছিলেন, তো ওভারঅল সবকিছু ম্যানেজ করে আমার সাথে জয়েন করছেন এই জন্য আমাদের এখান থেকে অনেক থ্যাঙ্কস। ভাইয়া দেন আমি হচ্ছে একটু আমরা হচ্ছে আপনাকে ভাই একটু বলি। আমি যখন আপনার সাথে কথা বলছিলাম তখন হচ্ছে মানে আহ, আচ্ছা, হ্যাঁ কেউ sure. মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে কোয়েশ্চেন করব না, এটা হচ্ছে আমি আপনার থেকে আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে চাইতেছি। হুম তো এটা নিয়ে যখন আমরা হচ্ছে এক্সপ্লোর করা শুরু করি, তখন আমরা একটা জিনিস দেখতে পাই যে ভিআরে জিনিসটা সবকিছু, আপনি যেটা বললেন মানে হেডসেটের যেটা দেখালেন, হেডসেট, তো ভিআরে সবকিছু হেডসেটে হচ্ছে, আর এয়ারটা হচ্ছে একটা ধরেন ডিসপ্লে, হয় সেটা মনিটর নয়তো সেলফোন। তো এখন দেখা যাচ্ছে যে এই যে হেডসেট বা এই যে এক্সটার্নাল যে ডিভাইস গুলা, এগুলা তো খুব কষ্ট বেশি, আর সেখানে বাংলাদেশে এগুলা তো চিন্তাই করা যায় না। তো আমরা যেটা ভাবছিলাম যে আসলে উইদাউট ডিভাইস, এক্সটার্নাল ডিভাইস ছাড়া আসলে ভিআর এয়ার পসিবল কিনা আমরা চিন্তা করছিলাম, যে আমরা যদি ভার্চুয়াল রিয়ালিটিটা এমন একটা পর্যায়ে আনতে পারি যেখানে কোনো ধরনের এক্সটার্নাল ডিভাইস লাগতেছে না। এটা কি আসলে মানে আমি জানি জানি যে বাংলাদেশে এই ফিল্ডে আসলে এতটা প্রচলন নাই, তবু এই ধরনের চিন্তা ভাবনা করাটা কতটুকু যুক্তিসঙ্গত আমরা জানি না, কিন্তু আমরা ওটা চিন্তা করছি যে ওই ডিভাইসটা তো খুব এক্সপেন্সিভ একটা ডিভাইস। তো এই ডিভাইসটার ছাড়া যদি এটা পসিবল হতো, বা আমরা কি ওই ডিভাইসটাকে আর একটু ইজি করার জন্য কি ওই ডিভাইসটাকে আর ওই ডিভাইস গুলার উপর কি কাজ করা যেতে পারে কিনা, যেটা আপনি বলেন যে এটাকে আস্তে আস্তে চশমা রিলেটেড হয়ে যেতে পারে। তো আসলে জিনিসটা কি পসিবল যে উইদাউট ডিভাইস আমরা ভিআর এয়ারে যাব, নাকি আমাদেরকে সেই ডিভাইসটাকেই ইজি করানোর পেছনে কাজ করতে হবে? আচ্ছা, থ্যাংক ইউ তোমার কোশ্চেনের জন্য। হুম তোমার যে কোশ্চেনটা, এটা আমাদের সবারই আসলে কোশ্চেন, মানে আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি। তো এটা অবশ্য একটা ফারফেচড একটা প্রজেক্ট, তুমি যে বলছো এই ফর্ম ফ্যাক্টরটা একটা চশমার ফর্ম ফ্যাক্টরে নিয়ে আসা, এবং এটা সবারই আসলে কামনা আর কি, ভিআর রিসার্চারদের। বাট এখন হয়তোবা তোমাদের পক্ষে পসিবল হবে না। বাট আমি একটা জিনিস বলতে পারি, ভিআর এর ডিভাইস আসলে লাগবে ব্যাপারটা এমন না। আমি জানি না তোমরা রিয়েক্টের নাম শুনেছো কিনা, তোমরা লিখে রাখতে পারো রিয়েক্ট। ঠিক আছে? ভার্চুয়াল রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি ডেভেলপমেন্ট উইথ রিয়েক্ট। কেউ কি নাম শুনেছো রিয়েক্টের? হ্যাঁ ওয়েব ভাই। ডেভেলপমেন্টে শুনেছি এটা। হ্যাঁ। তো ভার্চুয়াল রিয়াক্টের বিভিন্ন অ্যাপ্লিকেশন তোমরা বানিয়ে, তোমরা হচ্ছে সেল ফোনে ইউজ করে, দেন হচ্ছে যে এটা কার্ডবোর্ড ইউজ করে ভার্চুয়াল রিয়ালিটি কাজটা ওখানে করতে পারো। বাট এই জিনিসটা পুরোপুরি ভার্চুয়াল রিয়ালিটির কাজ। হ্যাঁ, ভার্চুয়াল রিয়ালিটির কাজ। এটা অনেকটা হচ্ছে যে তোমার আউটপুট সেগমেন্টে, যেমন তুমি এটা ভার্চুয়াল রিয়ালিটির মতো দেখতে পাচ্ছ, বাট তুমি যদি অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়েলিটির আরো ডেপথে ঢুকো, এই রিয়েক্টের কাজটা অনেকটা তোমার জন্য লাগবে না আর কি ব্যাপারটা। হ্যাঁ, যেমন আমিও কিন্তু এখন রিয়েক্টের কাজ পারি না ভালো করে আর কি, বা আমাদের প্রয়োজনও হয়নি কখনো। বাট তোমরা ওই ধরনের কাজ করতে পারো। বাট আমি বলবো, তোমরা ইউনিটি যদি কাজ করো, তোমাদের আসলে ভার্চুয়াল রিয়ালিটির আর অনেক ভার্চুয়াল রিয়ালিটির হচ্ছে, সরি, এইচএমডির একটা সিমুলেটরই আছে। আমি জানি এটা খুবই পেইনফুল, বাট তোমাদের জন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা রিসার্চ পার্টিতে একটা জায়গায় তোমার হচ্ছে যে জয়েন করেছি অ্যাজ এ সুপারভাইজার। তোমরা চাইলে আমার ওই ল্যাবে জয়েন করতে পারো। দেন ফার্দার আমি তোমাদেরকে আরো বলতে পারি যে তোমরা আরো কিভাবে কি দেশে থেকে স্কিল সেট ডেভেলপ করে কিভাবে এখানে এসে ভার্চুয়াল রিয়ালিটিতে রিসার্চ করতে পারো। বাট তোমাদের জন্য আপাতত যে কাজটা আমি বলবো, তোমরা যদি আসলে ভার্চুয়াল রিয়ালিটিতে যেতে চাও, তোমাদের আপাতত কাজটা হচ্ছে তোমরা সেল ফোনে অ্যাপ ডেভেলপ শুরু করো।
ওটা করলেই তোমার ভার্চুয়াল রিয়েলিটির যে স্কিল সেট দরকার হয়, মনে করো 80% স্কিল সেট তোমার ওখানেই আছে। বুঝতে পেরেছো? তোমাদের হ্যাঁ হয়তো বা তোমাদের হয়তো হেডসেটে এখনো বানানোর সুযোগ নেই, যেটা আমিও ভালো করে জানি। বাট আমার লিটারালি ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে দেশে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে ওয়ার্কশপ করা, কিংবা আমি জানি না কত দূর যেতে পারবো, বাট দেশে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে রিসার্চের ভলিউমটা বাড়ানো আমার ইচ্ছা। এমনও হতে পারে যে ভাইয়া এমন একটা আমরা ল্যাব থাকবে। হুম, বলো। আমরা হচ্ছে আরেকটা জিনিস চিন্তা করেছি, যেটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা আমরা হেডসেটের ভিতরে দেখতে পাই। তো হেডসেট যদি না ইউজ করি, আমরা ওই এনভায়রনমেন্টটা একটা ধরেন একটা তলের উপর রেখে, হয়তো সেটা প্রজেক্টর হতে পারে, বা ওই দেয়ালের উপরে কোনো স্মোক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, বা আলোর যে লাইট রিফ্লেকশন ক্রিয়েট করে ওই এনভায়রনমেন্টটাকে হচ্ছে ফিল করানো। তো ওটাও ভাবছিলাম, মানে উইদাউট ডিভাইসের পার্সপেক্টিভে, যে এনভায়রনমেন্টটা যে দেখতেছি ওটা আমরা একটা লাইট রিফ্লেকশনের মাধ্যমে দেখতেছি। তো এটা কি পসিবল কিনা? এটা অলরেডি তুমি যেটা বলছো সেটা অলরেডি, ওই যে আমি তোমাদেরকে যেটা বললাম যে কেভ, তোমরা এটা লিখে রাখতে পারো, CAVE, তারপরে কেভ ভিআর দিয়ে সার্চ করলে তোমরা এটা পাবে, যে কেভ অটোমেটেড ভার্চুয়াল এনভায়রনমেন্ট। যেটা তুমি যেটা বলছো ওটা এক্স্যাক্টলি সেম, যেটা হচ্ছে একটা টিভি টেলিভিশনের প্রজেকশনের মাধ্যমে। কিন্তু অ্যাকচুয়ালি ওই ধরনের ডিভাইস গুলা হচ্ছে যে আরো বেশি দামি। যেমন আমাদের আমাদের ল্যাবে একটা আছে কেভ, এটা হচ্ছে অ্যারাউন্ড $5 মিলিয়ন আর কিছু। মানে তুমি জিনিসটাকে যত সহজ করতে যাবে তত টাকা পয়সা বেশি লাগবে, ব্যাপারটা অনেকটা এরকম। তো আমার কাছে মনে হয় যে আমি সামহাও যদি, বা আমরা আমাদের সামহাও যদি এমন কোনো জায়গা থাকে যেখানে তুমি ভার্চুয়াল রিয়েলিটিতে রিসার্চ করতে পারবা, এবং ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন ডিভাইস থাকবে ওখানে, হ্যাঁ, এরকম যদি কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, তাহলে ওটাই সবচেয়ে বেশি ইজিয়ার। বাট স্টিল এটা স্কুল, এটা মানে ইউনিভার্সিটি লেভেলে হতে পারে। আমার মনে হয় ইউনিভার্সিটি লেভেলে হওয়াটাই ভালো। এখন আমার জন্য আমি হয়তো বা সর্বোচ্চ মুশিউল স্যারের কাছে, কিংবা আমাদের ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্ট হেড কে এখন চুয়েটে, নূর মোহাম্মদ স্যার। আচ্ছা নূর মোহাম্মদ স্যার, ওদেরকে আমি রিচ আউট করতে পারি সর্বোচ্চ। তোমরা চিন্তা করো যে তোমাদের ভার্সিটিতে ভিআর এর ল্যাব কিভাবে বিল্ড করা যায়। একটা ডিভাইস হলো, একটা ডিভাইস মনে করো, এই ডিভাইসটা এখন মনে করো 30,000 টাকা বাংলাদেশি হিসাবে আর কি, মানে $300 আর কি। তোমাদের ওটা করাটা বেশি ইজিয়ার। তুমি এখন যেটা বলেছো এটা খুবই নাইস, এবং ইটস ওয়ান অফ দ্য রিসার্চ কোয়েশ্চেন আর কি, তুমি যদি ফার্দার ভিআর নিয়ে রিসার্চ করতে যাও। হ্যাঁ, কিন্তু এটা তোমার পক্ষে আমার মনে হয় বাংলাদেশে এখন সম্ভব না। তুমি সর্বোচ্চ যেটা করতে পারো, আমি তোমাকে ডিমোরালাইজ করছি না বা ডিসকারেজ করছি না, যেটা প্র্যাকটিক্যাল আমি সেটাই বলছি আর কি, বুঝতে পেরেছো? তো সর্বোচ্চ যেটা করতে পারো, তুমি রিয়েক্টে ডেভেলপ করতে পারো তোমার সেলফোনে, কার্ডবোর্ড দিয়ে তুমি বিভিন্ন ডেভেলপ করে দেন তোমাদের প্রফেসরদেরকে দেখিয়ে তোমরা ইমপ্রেস করতে পারো, অনেস্টলি যেটা বাংলাদেশে হয়। ঠিক আছে, দেন হচ্ছে তোমরা যদি এই ধরনের কাজ নিয়ে আসলেই ইন্টারেস্টেড থাকো, দেন তোমরা অ্যাপ্রোচ করো যে প্রফেসর আমাদের এরকম একটা ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব তৈরি করো। এবং অনেস্টলি তোমার যদি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব বিল্ড করতে কোনো ধরনের হেল্প দরকার হয়, প্লিজ টিচ মি আউট। এখানে আমার কিউআর কোড দেওয়া আছে, তোমরা এখনই স্ক্যান করতে পারো, অথবা তোমাদেরকে আমি যখন স্লাইড দিব তখনই ওটা রেখে দিতে পারো। হ্যাঁ, ওখানে আমার ইনফরমেশন দেওয়া আছে আর কি। আর রিসার্চ বাডির কথা আমি যেটা বলেছি, তোমরা যদি এখনই রিসার্চ করতে চাও তাহলে রিসার্চ বাডিতে এই লিঙ্কে গিয়ে তোমরা আমাকে রিচ আউট করতে পারো, এখানে ক্লিক করলেই পাবা। দেন হচ্ছে ওখানে আমি আসলে একটা রিসার্চ গ্রুপ বানানোর চেষ্টা করি, যেখানে খুবই লাইট ওয়েট রিসার্চ হবে। হ্যাঁ, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মনে করো বছরে কিছু রিসার্চ পেপারের জন্য অ্যাপ্রোচ করা আর কি। তো তোমরা ওখানেও আমাকে রিচ আউট করতে পারো, এবং ওইখানে আমার অ্যাজ এ মেন্টি তোমরা তোমরা আমার সাথে জয়েন করতে পারো। এটা হবে আমার ফার্দার অ্যাপ্লিকেশন আর কি, তোমরা যদি চাও। আর আহ, মিলি, তোমার আনসারটা আশা করি তুমি পেয়েছো আর কি। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমি জানি খুবই হতাশাজনক, বাট না, মানে ইট ইজ ফর ইট ইস আর কি। না, না ভাইয়া, হ্যাঁ, না, না ভাইয়া, হতাশ না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক হ্যাঁ, ইউ। বাট অবশ্যই তোমরা যদি চাও, আমার যে ল্যাব আছে ইমার্জিং অ্যানালিটিক্স সেন্টার, তোমরা যদি এখানেও কোনো প্রফেসরকে, আমি জানি না তোমরা কোন ইয়ারে আছো এখন, তোমরা যদি এই প্রফেসর বা এখানকার থার্ড ইয়ারে প্রফেসরদের আছি কাছে, ভাইয়া আমি। ও নাইস, তাহলে তো 1 বছর 1.5 বছর পরে তোমরা মাস্টার্স এর জন্য আগাতে পারবে। তো এই জন্য আমি তোমাদেরকে ওয়েলকাম আমার ল্যাবের কোনো বিষয় সম্পর্কে জানার জন্য, এবং ভার্চুয়াল রিয়েলিটির যে কোনো বিষয় জানার জন্য। হয়তো বা আমি সবকিছু জানবো না,
হ্যাঁ, তোমাদের মতো আমিও এখনো শিখছি। হ্যাঁ, আমিও, আমার জন্য এটা নতুন ফিল্ড। বাট হয়তোবা আমি এখানেই পিএইচডি স্টার্ট করব, কারণ আমার মনে হয় আমার অনেক কিছু শিখতে হবে আরো। তো এই জন্য তোমরা যদি আগে ওখান থেকে শিখে আসো, তোমরা এখানে এসে অনেক ফ্লারিশ করতে পারবে। এবং আজকে যদি আমার স্লাইডটা মোটামুটি এটা যদি 20% ফলো করতে পারো, হোপফুলি তোমরা একটা সুফল পাবা। আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি, বাট আই ট্রাইড মাই বেস্ট। থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করি নেই। তো মিরাজ, প্লিজ।